ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পর্যাবৃত্ত গতি অধ্যায়ের চতুর্থ ক্লাসে। পর্যাবৃত্ত গতি অধ্যায়ের আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে ফেজ বা দশা। তো এই জিনিসটাকে মূলত বলা হয় সরল ছন্দিত স্পন্দনের আত্মা বা প্রাণ। দেখো, আত্মা বা প্রাণ ছাড়া যেমন কোনো মানব দেহ বা মানব শরীরের অস্তিত্বই চিন্তা করা যায় না, ঠিক তেমনি ফেজ বা দশা ছাড়া কোনো সরল ছন্দিত স্পন্দনের অস্তিত্ব চিন্তা করা যাবে না। কোনো একটা সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে মূল ব্যাপারটাই হচ্ছে দশা। কোনো একটা সরলছন্দিত স্পন্দন গতির সম্মুখ অবস্থাটাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে একমাত্র দশা। তো এই কারণে দশা জিনিসটাকে আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আমরা কম গুরুত্বপূর্ণ একটা টপিক হিসেবে এই জিনিসটাকে অবশ্যই দেখব না, আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে এই টপিকটাকে আলোচনা করব এবং ফিল করে ব্যাপারটাকে বোঝার ট্রাই করব, চিত্র এঁকে এঁকে জিনিসটা আমরা বুঝবো। এই জিনিসটা আরও কেন বেশি একটু গুরুত্বপূর্ণ তার আর একটা কারণ আমি একটু বলি। দেখো, আমরা যখন মাধ্যমিকের ক্লাসে দশার সংজ্ঞা পড়ছি, তোমরা একটু দেখবা যে ক্লাস 9-10 বইয়ে যখন পর্যাবৃত্ত গতির অধ্যায়টা তোমরা পড়ছো, তখন ওই অধ্যায়ে অনেকগুলো সংজ্ঞার মধ্যে কোনো একটা জায়গায় দশার সংজ্ঞাটাও ছিল। তো দশার সংজ্ঞাটা এইভাবে ছিল যে কোনো একটা সরলছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কণার গতির সম্মুখ অবস্থাটাকে বলা হয় দশা। কোনো একটা সরলছন্দিত স্পন্দন সম্পন্ন কণার গতির সম্মুখ অবস্থাটাকে বলা হয় দশা। যে সম্মুখ অবস্থা বলতে আমরা তিনটা জিনিসকে বুঝি, কণার সরণকে বুঝি, বেগকে বুঝি এবং ত্বরণকে বুঝি। এই তিনটা জিনিস মিলেই বলা হয় হচ্ছে গতির সম্মুখ অবস্থা। তো এই সম্মুখ অবস্থাকে বলা হয় দশা। এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা দ্বারা কি আসলে দশাটাকে ওইভাবে ফিল করা যায়, বোঝা যায়? আমাদের ইন্টারমিডিয়েটের বই বলো বা মানে এসএসসির যে বইগুলো আছে এখানে বলো, আমাদের দশা বলতে জাস্ট এতটুকু কথাবার্তাই লেখা আছে। দশা জিনিসটাকে নিয়ে ডিটেলস আলোচনা করা নেই, জাস্ট এতটুকু কথাবার্তায় লেখা আছে। তুমি একটু বলো তো, এই এতটুকু কথাবার্তা দিয়ে তুমি কি আসলে দশা জিনিসটাকে বুঝতে পারছো ভালোভাবে? বুঝতে পারো নাই, আমিও পারি না। আমি যখন তোমাদের মধ্যে ছিলাম, স্টুডেন্ট লাইফে যখন ছিলাম, ইন্টারমিডিয়েটে বা মাধ্যমিকে যখন ছিলাম, তখন এই দশার সংজ্ঞাটাকে জাস্ট মুখস্থ করছি এবং পরীক্ষার হলে গিয়ে খাতায় লিখে আসছি, ব্যাপারটাকে ওইভাবে ফিল করতে পারি না। তা আমি জিনিসটাকে তোমাদের একটু ফিল করে বুঝাবো, আমি চিত্র এঁকে এঁকে ব্যাপারগুলোকে খুব সুন্দর করে বুঝাবো। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, তোমরা যদি দশা জিনিসটাকে এখন থেকে খুব ভালোভাবে বোঝো, ইন্টারমিডিয়েটের সিলেবাসে এই যে সরলছন্দিত স্পন্দন গতির অধ্যায় যদি দশা জিনিসটাকে খুব ভালোভাবে বুঝে যাও, এই জিনিসটা কি মিন করে আসলে, এটার গুরুত্বটা কি, এটা যদি খুব ভালোভাবে বুঝে যাও, তাহলে তোমাদের ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে অনেক বেশি সুবিধা হবে। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়বা এবং তোমাদের যাদের ইঞ্জিনিয়ারিং আর কি টার্গেট, তাদের ম্যাক্সিমাম সবারই তো টপ সাবজেক্টের মধ্যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটাই টার্গেট। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেখবা তোমরা যখন বিভিন্ন ইলেকট্রিক্যাল সিগন্যাল বা ভোল্টেজ সিগন্যাল নিয়ে কাজ করবা, তখন দুইটা টার্ম খুব মানে বেশি ইউজ করবে, একটা হচ্ছে ফেজ আর একটা হচ্ছে ফেজ কনস্ট্যান্ট, ঠিক আছে, বা ফেজ মডুলেশন। এই কথাবার্তাগুলো তোমরা অনেক বেশি ব্যবহার করবা তখন। তো এই ফেজ মডুলেশন, ফেজ বা ফেজ কনস্ট্যান্ট, এইগুলো আসলে এই দশার সাথে রিলেটেড। তো এখন যদি আমরা দশা ব্যাপারটাকে খুব ভালো করে বুঝে যাই, ফেজ ব্যাপারটাকে যদি খুব ভালো করে বুঝে যাই, তখন কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে পরে গিয়ে আর প্যারাটা হবে না, ঠিক আছে, আমরা খুব সহজেই জিনিসগুলোকে ধরতে পারবো, ঠিক আছে। যাদের মনে করো ইন্টারে গ্যাপ থাকবে, ইন্টারে মনে করো হালকার উপর ঝাপসা পড়াশোনা থাকবে, তাদের কিন্তু ওই পরবর্তীতে গিয়ে একটু ঝামেলা হবে, ঠিক আছে। তখন আবার ডিটেলস পড়াশোনা করা লাগবে, তখন আবার দশা জিনিসটাকে খুব ডিটেলস বোঝা লাগবে। তো তখন কি তুমি আবার ইন্টারমিডিয়েটে চলে আসতে পারবা না। তো এই কারণে এখন থেকে জিনিসগুলোকে খুব ভালোভাবে বুঝে নাও, যাতে পরবর্তীতে তোমার কিছুটা হেল্প হয় আর কি। তাহলে আমরা দুইটা কাজে দশাটাকে বেশি গুরুত্ব দিব। একটা হচ্ছে আত্মতুষ্টির জন্য, ঠিক আছে, সরলছন্দিত স্পন্দন গতি ভালো করে বোঝার জন্য, ফিল করার জন্য, এই যে আত্মতুষ্টি, এই ব্যাপারটার জন্য আমরা দশা জিনিসটাকে খুব ভালো করে বুঝবো। এবং আরেকটা হচ্ছে হায়ার স্টাডির ক্ষেত্রে যাতে আমাদের একটা প্রিভিলেজ আমরা পাই বা আমাদের একটা যাতে সুবিধা থাকে, সেই জিনিসটার জন্য আমরা দশা জিনিসটাকে খুব ভালোভাবে বুঝবো। তো আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় তো তোমরা বুঝতেই পারছো, দশা, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো চলো আমরা আমাদের টপিকের মধ্যে ঝাঁপাই পড়ি। গত ক্লাসে আমরা সরলছন্দিত স্পন্দন গতির একটা সরণের সমীকরণ আনছিলাম, তোমাদের হয়তো অনেকের মনে আছে। যে সমীকরণটা আমরা আনছিলাম সেটা কিন্তু উইদাউট এনি ক্যালকুলেশন, আমরা কোনো ক্যালকুলেশনের বাড়ির ধারে কাছেও গেছিলাম না। আমরা পুরোটাই আমাদের ধারণার উপর ভিত্তি করে গ্রাফ এঁকে এঁকে কী হইতে পারে কী হইতে পারে না এভাবে গেস করে মডিফাই করতে করতে কিন্তু একটা সমীকরণ আমরা পেয়েছিলাম। তো যে সমীকরণটা আমরা পেয়েছিলাম সময়ের অপেক্ষক রূপে সরণের, সরলছন্দিত স্পন্দন গতি সরণের, সেই সমীকরণটা হচ্ছে x = a sin ওমেগা টি। এরপরে আরেকটু আছে, তোমরা হয়তো অনেকে বলতে পারো যে এরপরে আরেকটু আছে, সেটুকু কেন লিখলেন না? আপাতত এইটুকু আমরা লিখতেছি না, আমরা এইটুকু পরে লিখবো, একটু বুঝে বুঝে লিখবো আর কি। তো আপাতত আমরা গেস করা এই প্রথম সমীকরণটার কাছেই থাকি, যে x = a sin ওমেগা টি, যেখানে a হচ্ছে বিস্তার, সরলছন্দিত স্পন্দনের বিস্তার, অর্থাৎ সরলছন্দিত স্পন্দনটা সর্বোচ্চ যে সরণ নিয়ে অসিলেট করতেছে, সাম্য অবস্থান থেকে উপরের দিকে বা সাম্য অবস্থান থেকে নিচের দিকে সর্বোচ্চ যে সরণের মানটা, সেটা হচ্ছে বিস্তার, যেটাকে আমরা a দিয়ে রিপ্রেজেন্ট করি। আর এখানে ওমেগা, এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। সেটা কি মিন করে? ওমেগাটা মিন করে এই যে অসিলেশনটা, সরলছন্দিত স্পন্দনের যে অসিলেশনটা, সেটা কত দ্রুত হচ্ছে বা কত ধীরে হচ্ছে। যদি দ্রুত অসিলেশন হয় ওমেগার মান বেশি, আর যদি ধীরে 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 অসিলেশন হয় তাহলে ওমেগার মানটা কম। তাহলে এখানে প্যারামিটারগুলোর পরিচয় মোটামুটি জানলাম।
আর এখানে এই যে সরণের মানটা সেটা আমরা বের করতে পারবো যদি সময়ের মানটা ইনপুট দেওয়া হয়। অর্থাৎ এই সমীকরণটাকে বলা হচ্ছে সময়ের অপেক্ষক রূপে সরলছন্দিত স্পন্দনের সরণের ফাংশন বা সরণের সমীকরণ। একটা সরলছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কোণে এভাবে অসিলেট করতেছে। তো যাত্রা শুরুর পরে বিভিন্ন সময়ে তার কিন্তু সাম্যাবস্থান থেকে সরণের মানটা বিভিন্ন সময়ে সে সাম্যাবস্থান থেকে বিভিন্ন সরণ পয়েন্টে অবস্থান করতেছে। তাহলে আমি এখানে বিভিন্ন সময়ের মানটা বসাবো, তারপরে এখান থেকে ক্যালকুলেশন করে সরণের মানটা বের করব। এই কারণে এই সমীকরণটাকে বলা হচ্ছে সময়ের অপেক্ষক রূপে সরণের ফাংশন। আমরা যদি গ্রাফ আঁকি তাহলে এক্স অক্ষে নিয়ে হচ্ছে সময় আর ওয়াই অক্ষে নিয়ে হচ্ছে সরণ অর্থাৎ এক্স এর মানটা। তো এখন এই যে গেস করে যে সমীকরণটা আমরা পাইলাম, এই সমীকরণটা কোনো একটা সরলছন্দিত স্পন্দন গতির সঠিক সরণের সমীকরণটাকে রিপ্রেজেন্ট করে কিনা সেটা আমরা একটু যাচাই বাছাই করে দেখব। কিভাবে যাচাই বাছাই করতে পারি? আমরা কোনো একটা সরলছন্দিত স্পন্দন গতির উদাহরণ ফার্স্টে চিন্তা করব, তারপরে সেই সরলছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে যাত্রা শুরুর পরে বিভিন্ন সময়ে এই সমীকরণ থেকে সরণের মানটা বের করব। বিভিন্ন সময়ের মান এখানে বসাবো, সেখান থেকে ক্যালকুলেশন করে সরণের মানটা বের করব। তো বের করে আমরা দেখব যে সময়ে যে সরণের মানটা পাওয়ার কথা সেই সময়ে এই সমীকরণ অনুযায়ী সেই সরণের মানটা পাওয়া যাচ্ছে কিনা। তাহলে যে সময়ে যে সরণ পাওয়ার কথা এই সমীকরণ অনুযায়ী সেই সময়ে যদি সেই সরণের মান পাওয়া যায় তাহলে এই সমীকরণটা সঠিক সমীকরণ। আর যদি দেখি যে সময়ে যে সরণের মানটা পাওয়ার কথা এই সমীকরণ অনুযায়ী সেই সময়ে সেই সরণের মানটা পাওয়া যাচ্ছে না, তাহলে এই সমীকরণটা আপাতত সঠিক সমীকরণ নেই, তাহলে এইটাকে আরেকটু মডিফাই করা উচিত। আমার কথাটা বোঝা গেছে? আমি এই সমীকরণের বিভিন্ন সময়ের মান বসাবো, তারপরে সরণের মানটা বের করব। বের করে দেখব যে সময় যে সরণের মানটা পাওয়ার কথা সেটা পাচ্ছি কিনা। যদি পাই তাহলে সমীকরণটা ঠিকঠাক আছে, আর যদি না পাই তাহলে এটাকে আরেকটু মডিফাই করার দরকার আছে। তাহলে আমাদের এখন লাগবে হচ্ছে সরলছন্দিত স্পন্দন গতির একটা উদাহরণ। কোন উদাহরণটাকে আমরা চিন্তা করতে পারি? আমরা গত ক্লাসে যে ছায়ার যে অসিলেশনটা, চরকির যে ছায়া তার যে অসিলেশনটা, এটাকে আমরা চিন্তা করতেছিলাম, এটা হচ্ছে সরলছন্দিত স্পন্দন গতি। তো আজকের ক্লাসে আমরা এই যে ছায়ার গতিটাকে চিন্তা করবো না, আমরা একটা বাস্তব উদাহরণ চিন্তা করব। তো চোখ বন্ধ করলে বাস্তব যে উদাহরণটা আমাদের চোখের সামনে ভাসে সেটা হচ্ছে স্প্রিং হতে পারে, সরল দোলক হতে পারে। তো আমরা স্প্রিংটা নিয়ে চিন্তা ভাবনা করবো, স্প্রিংটা নিয়ে কাজ শুরু করব। গত ক্লাসে আমরা দেখছিলাম যে একটা চরকি ঘুরতেছে এভাবে। চরকির গতি কিন্তু বৃত্তাকার গতি, এটাকে কিন্তু কেউ কখনো ভুলেও, আমি বারবার এই কথাটা বলি, কেউ কখনো ভুলেও এটাকে কিন্তু সরলছন্দিত স্পন্দন গতি ভাববা না। চরকিটা এরকম ঘুরতেছে, এ পাশে একটা টর্চ লাইট ছিল আর এই পাশে একটা পর্দা ছিল। তাহলে টর্চ লাইট মারলে চরকিটা যখন ঘুরতে থাকবে তখন আমি দেখবো যে পর্দায় একটা ছায়া এভাবে অসিলেট করতেছে, ছায়ার আপ ডাউন হচ্ছে, কখনো ছায়ার দৈর্ঘ্যটা বাড়তেছে, কখন কমতেছে, কখনো সাম্যাবস্থায় শূন্য হয়ে যাচ্ছে। এভাবে আমি দেখতে পারবো যে ছায়ার বিভিন্ন অসিলেশন আছে। তো এই ছায়ার দৈর্ঘ্যটা সেটা কিন্তু আপ ডাউন অসিলেশন, তো ওইটাকে কিন্তু আমি সরলছন্দিত স্পন্দন গতি বলতে পারবো, কিন্তু চরকিটাকে কিন্তু বলতে পারবো না। তো এখানে আমরা ছায়ার অসিলেশনটাকে চিন্তা না করি, আমরা একটা বাস্তব উদাহরণ স্প্রিংয়ের কথাই চিন্তা করি, যে একটা স্প্রিং কোনো একটা দৃঢ় অবলম্বন থেকে এভাবে ঝুলানো আছে, তারপর স্প্রিংয়ের মুক্ত প্রান্তে আমি এরকম একটা বস্তু ঝুলাই দিছি। বস্তু ঝুলাই দিলে কি হবে? স্প্রিংটা একটু নিচের দিকে প্রসারিত হয়ে এরকম একটা পয়েন্টে এসে থেমে থাকবে। এই যে পয়েন্টটা, এটাকে বলা হচ্ছে সাম্যাবস্থা বা মিন পয়েন্ট। আমি যদি সরলছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে সরণ কাউন্ট করি তাহলে অবশ্যই কিন্তু এই সাম্যাবস্থা থেকেই কাউন্ট করতে হবে। এখন আমি এই গতির সাথে, এই যে স্প্রিংয়ের গতির সাথে একটা বৃত্তাকার গতিকে একটু তুলনা করতে চাই। তাহলে বৃত্তাকার গতিকে তুলনা করলে এই যে সেই চরকিটা, এটা হচ্ছে সেই চরকির কাঁটাটা। এখন এই স্প্রিংটাকে, এই স্প্রিংয়ের এই যে বস্তুটা যেটা ঝুলানো হয়েছে, এটা হচ্ছে সরলছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণা। এখন এই কণাটাকে, এই বস্তুটাকে একটু নিচের দিকে বা একটু উপরের দিকে যদি আমি চাপ দিয়ে ছেড়ে দিই বা নিচের দিকে টান দিয়ে ছেড়ে দিই, তাহলে এটা অসিলেশন শুরু করবে আর কি, সরলছন্দিত স্পন্দনে দুলতে থাকবে। তো এখন কথা হচ্ছে আমি কোন পয়েন্ট থেকে সরলছন্দিত স্পন্দনটাকে যাত্রা শুরু করাইছি? আমি সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করাইছি, নাকি বিস্তার থেকে, নাকি নেগেটিভ বিস্তার থেকে, নাকি বিস্তার এবং সাম্যাবস্থানের মাঝখান থেকে, কোন পয়েন্ট থেকে যাত্রা শুরু করাইছি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো আমি চিত্রে দেখাচ্ছি যে এই বস্তুটা সাম্যাবস্থায় আছে। তো আমি আপাতত এখানে এই চিত্রের জন্য চিন্তা করি যে এই যে সরলছন্দিত স্পন্দন সম্পন্ন কণাটা সেটা সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করছে। যখন আমি সময় গণনা শুরু করছি তখন তার অবস্থানটা হচ্ছে সাম্য অবস্থায়, এইখান থেকে সে আস্তে আস্তে উপরে যাওয়া শুরু করতেছে। তাহলে এইভাবে যখন আমি সময় কাউন্ট করতেছি তখন সে সাম্য অবস্থায় আছে। তারপরে স্প্রিংটা এভাবে দুলতে দুলতে আস্তে আস্তে উপরের দিকে যাবে, তারপরে সর্বোচ্চ বিস্তার পয়েন্টে পৌঁছাবে, আবার সাম্য অবস্থায় ফিরে আসবে, তারপর আবার নিচের দিকে নেগেটিভ বিস্তার পয়েন্টে পৌঁছাবে, তারপর আবার উপরের দিকে গিয়ে সাম্য অবস্থায় ফিরে যাবে। এভাবে পূর্ণ একটা অসিলেশন কমপ্লিট করবে। এখন এর সাথে যদি আমি এই বৃত্তাকার গতিটাকে তুলনা করি তাহলে এই বৃত্তাকার গতি অর্থাৎ এই যে চরকির কাঁটাটা সেটা কিভাবে ঘুরবে? এটা যদি সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করে তাহলে চরকির কাঁটাটা এখান থেকে ঘোরা শুরু করবে, এখান থেকে ওমেগা সমকৌণিক বেগ নিয়ে ঘুরতে থাকবে। এটা ঘুরে যখন বিস্তার পয়েন্টে, যে সর্বোচ্চ সরণ পয়েন্টে, পজিটিভ সরণ পয়েন্টে যখন পৌঁছাবে তখন এই চরকির কাঁটাটা ঘুরে এই পয়েন্টে আসবে। এর পাশাপাশি যদি আমি একটা গ্রাফ আঁকি, যে গ্রাফে এক্স অক্ষে আমি নিব হচ্ছে সময় এবং ওয়াই অক্ষে আমি নিব হচ্ছে সাম্য অবস্থান থেকে সরণ বা ছায়ার দৈর্ঘ্য। আগের ক্লাসে ছায়ার দৈর্ঘ্য যেটা ছিল এটা হচ্ছে সাম্য অবস্থান থেকে এই কণাটার সরণ।
তাহলে এই চরকির কাঁটাটা ঘুরে এখানে আসবে, আর তখন আমি দেখতে পাবো যে ছায়ার দৈর্ঘ্যটা আস্তে বাড়তে বাড়তে এরকম এই যে ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছালো। এরপরে এইটা যখন এইখান থেকে যে সাম্য অবস্থান থেকে যখন এই বিস্তার পয়েন্টে পৌঁছাইলো, এখান থেকে তখন এটা এখানে পৌঁছাইলো, এখান থেকে তখন এটা এখানে পৌঁছালো। এরপরে এই যে বিস্তার পয়েন্ট থেকে, পজিটিভ বিস্তার পয়েন্ট থেকে এই যে বস্তুটা, এই বস্তুটা আস্তে 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 আবার সাম্য অবস্থায় নামবে, তখন এই যে চরকির কাঁটাটা সেটা ঘুরে এই পয়েন্টে আসবে। তখন দেখা যাবে কি এই যে গ্রাফের এই পয়েন্টটা এখানে আসবে। তারপর এখান থেকে ঘুরে যখন এখানে যাবে, তখন স্প্রিংয়ের এই বস্তুটা নেগেটিভ বিস্তারে যাবে, তখন দেখা যাবে কি এখান থেকে ঘুরে এখানে পৌঁছাবে। তারপর এখান থেকে যখন চরকির কাঁটাটা ঘুরে এখানে আসবে, তখন এই স্প্রিংয়ের এই বস্তুটা আবার সাম্য অবস্থায় ফিরে আসবে, তখন আমি গ্রাফে দেখতে পারবো যে এখানে ফিরে আসছে, অর্থাৎ আবার সে সাম্য অবস্থায় ফিরে আসছে। যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করছিল চরকিটা, সেটা পূর্ণ একটা রোটেশন কমপ্লিট করে, এই ফুল একটা রোটেশন কমপ্লিট করছে, এই ফুল একটা অসিলেশন কমপ্লিট করছে, তাহলে এই ফুল রোটেশনটা কমপ্লিট করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে। তাহলে দেখো এই যে পূর্ণ একটা অসিলেশন কিন্তু এখানে হয়ে গেছে। এই পূর্ণ একটা অসিলেশন হইতে যে সময়টা লাগে, এক্স অক্ষ বরাবর তো আমি সময়টা নিছি, যে সময়টা লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল, যেটাকে আমি বড় হাতের টি দিয়ে প্রকাশ করি। তাহলে পর্যায়কালের অর্ধেক সময় এটা, দ্যাট ইজ t/2, এটা হবে t/2, এটা হবে t/4, এটা হবে 3t/4। এখন বিভিন্ন সময়ে আমি একটু গ্রাফে দেখি তো বিভিন্ন সরণটা কি। t=0 সময় যখন যাত্রা শুরু, তখন এই পয়েন্টে সরণের মানটা কত? 0। যখন t=t/4, তখন সরণের মানটা হচ্ছে এইটা। দেখো পজিটিভ দিকে সর্বোচ্চ সরণ, তাহলে এটা হচ্ছে বিস্তার, তাহলে সরণের মানটা হচ্ছে +a। যখন t=t/2, তখন সরণের মানটা আবার 0। যখন t=3t/4, তখন সরণের মানটা আবার সর্বোচ্চ, কিন্তু সেটা নিচের দিকে, ঋণাত্মক দিকে। তাহলে এটা যদি x=+a হয়, তাহলে এখানে x হবে -a। তারপরে যখন t=t অর্থাৎ পর্যায়কাল, তখন আবার সরণের মানটা হয়ে যাচ্ছে 0। তাহলে বিভিন্ন সময় দেখো গ্রাফে বিভিন্ন সরণ দেখা যাচ্ছে। কিন্তু এখন আমি একটু যাচাই বাছাই করে দেখতে চাই যে এইটা আসলে সঠিক সময়ে সঠিক সরণ রিপ্রেজেন্ট করে কিনা এই সমীকরণটা। তাহলে আমি এই সমীকরণটাকে এখন নিয়ে আসবো, নিয়ে আসার পরে এখানে বিভিন্ন সময় আমি বসাবো। বসানোর পরে দেখবো এখান থেকে গ্রাফে যে সরণগুলো দেখা যাচ্ছে এই সমীকরণ অনুযায়ী সেই সরণগুলো পাওয়া যায় কিনা। তাহলে তখন বলতে পারবো যে এটা হচ্ছে সঠিক সমীকরণ, মানে কোনো একটা সরলচন্দিত স্পন্দন গতির সরণকে রিপ্রেজেন্টকারী সঠিক সমীকরণ, মানে সরণের সঠিক সমীকরণ এটা আমি তখন বলতে পারবো। একটু যাচাই বাছাই করে দেখি। এখন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে যাত্রা শুরুর অবস্থা, মানে যাত্রা কোন পয়েন্ট থেকে শুরু হলো, সরলচন্দিত স্পন্দন গতি কোন পয়েন্ট থেকে শুরু হয়েছে, মানে যে পয়েন্ট থেকে আমি সময় কাউন্ট করা শুরু করছি। তো দেখো এখান থেকে আমি সাম্য অবস্থান থেকে সময় কাউন্ট করা শুরু করছিলাম। ব্যাপারটা একটু এভাবে চিন্তা করো, কোনো একটা সরলচন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণা, সাপোজ স্প্রিং, এভাবে অসিলেট করতেছে, আমি ভিডিও করা শুরু করছি। তা আমি ভিডিও করা যখন শুরু করছি, তখন এই পয়েন্ট থেকে শুরু করা হয়েছে, ভিডিও স্টার্ট দেওয়া হয়েছে এই পয়েন্ট থেকে, ঠিক আছে। এই পয়েন্ট থেকে আমি তখন দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে বস্তুটা উপরের দিকে উঠলো। যখন ভিডিও করার পরে ভিডিওটা যখন প্লে করছি, তখন দেখতে পাচ্ছি যে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু, আস্তে আস্তে বস্তুটা উপরের দিকে উঠছে, পজিটিভ বিস্তারে পৌঁছাইছে, তারপরে আবার সাম্য অবস্থায় আসছে, তারপর আবার নিচের দিকে, তারপর আবার সাম্য অবস্থায় ফিরে গেছে, এইভাবে অসিলেশন করতেছে। তাহলে যাত্রা শুরুর সময় তার অবস্থান ছিল এখানে এবং সে উপরের দিকে উঠতেছিল, পজিটিভ বিস্তারের দিকে যাচ্ছিল, উপরের দিকে তার গতিটা ছিল, বেগটা ছিল উপরের দিকে। তাহলে এই যে যাত্রা শুরুর মুহূর্তে তার অবস্থানটা কিন্তু এখানে ছিল। সব সময় যে যাত্রা শুরুর মুহূর্তে তার অবস্থানটা এখানে থাকবে তা কিন্তু না। এমন হইতে পারে কোনো একটা সরলচন্দিত স্পন্দন গতি সম্পন্ন কণা বিস্তার থেকে যাত্রা শুরু করতেছে, এমনও হইতে পারে সাম্য অবস্থা এবং বিস্তারের মাঝামাঝি কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছে, আবার এমনও হইতে পারে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু কিন্তু এই পয়েন্ট থেকে আস্তে 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 নিচের দিকে আসতেছে, এরকম হইতে পারে, বিভিন্ন অবস্থা কিন্তু এখানে হইতে পারে। তাহলে এই যে কোন সময় থেকে সরলচন্দিত স্পন্দন গতিটাকে আমি পর্যবেক্ষণ করতেছি, অবজার্ভ করতেছি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে t=0 সময় মানে টাইম কাউন্ট করার সময়, গণনা করার মুহূর্ত। তাহলে সেই সময় এখানে দেখা যাচ্ছে যে সাম্য অবস্থান থেকে সরণ, এটা যদি যেহেতু এখানেই ছিল, সাম্য অবস্থায় তো ছিল, তাহলে সাম্য অবস্থান থেকে সরণ কত? 0। এই ক্ষেত্রে যাত্রা শুরুর মুহূর্তে তার সরণটা কত? 0। t=0 সময় তার সরণটা কত? 0। যদি বিস্তার থেকে যাত্রা শুরু করে তাহলে কি 0 হবে? বিস্তার থেকে যাত্রা শুরু করলে t=0 সময় x এর মান হবে a। ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে আমি দেখাইলাম যে সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করতেছে, তাহলে t=0 সময়ে সরণের মানটা হচ্ছে 0। দেখো আমরা ওই যে বলি না যে আদি বেগ, সময় গণনা শুরুর মুহূর্তে যে বেগটা, আমি ছোটবেলায় থাকতে আদি বেগটাকে এভাবে বুঝতাম কি, যে কোনো একটা গাড়ি, সেই গাড়িটা তো স্থির আছে, নর্মালি তো কোনো একটা গাড়ি তো স্থিরই থাকবে, তো যাত্রা শুরু করে তো স্থির অবস্থা থেকে, তাহলে প্রত্যেকটা গাড়ির আদি বেগ তো 0 হওয়া উচিত। কিন্তু আমরা কিছু ম্যাথ করি যেখানে দেখি যে কোনো একটা গাড়ির আদি বেগ বলে দেয়। তা আমি না ছোটবেলায় ভাবতাম এটা কেমনে সম্ভব, কোনো একটা গাড়ির আদিবেগ দিয়ে তারপরে ম্যাথ কেমনে হতে পারে, আদিবেগ তো 0 হওয়া উচিত, আদিবেগ থাকে নাকি কোনো একটা গাড়ির? তো ব্যাপারটা আসলে দেখো এভাবে না বুঝে তুমি এভাবে বোঝো, এই আদিবেগ বলতে আসলে সময় যখন তুমি কাউন্ট করতেছো সেই মুহূর্তের বেগ।
একটা গাড়ি কোথা থেকে চলা শুরু করছে সেটা তুমি জানো না, তোমার বাসার সামনে দিয়ে গাড়িটা চলে গেল, তাহলে তুমি ওই পয়েন্ট থেকে যদি সময় গণনা শুরু করো, ওই সময় থেকে যদি টাইম কাউন্ট করো, তোমার হাতে ঘড়ি দেখা শুরু করো, তখন কি তুমি গাড়িটাকে স্থির দেখছো? তুমি গাড়িটার কিন্তু একটা বেগ দেখছো, ঠিক আছে? তাহলে সেই সময় কিন্তু গাড়ির একটা বেগ আছে, তো ওটাই হচ্ছে আদিবেগ। তো এই যে টাইম কাউন্ট করার সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। t=0 সময় মানে হচ্ছে যখন থেকে আমি অবজার্ভ করা শুরু করছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আমরা এখন এই সমীকরণ অনুযায়ী দেখতে চাই যে এখানে আমরা যে সময়ে যে সরণটা পাচ্ছি সমীকরণটা সেই কথাটা বলে কিনা, যাচাই বাছাই করে দেখতে চাই, অনেকটা শুদ্ধি পরীক্ষার মতো। দেখি সমীকরণটা ছিল হচ্ছে x = a sin ωt। t=0 সময় x এর মান 0 পাওয়া উচিত, বসাই এখানে t=0 বসাই, দেখি তো x এর মানটা 0 পাই কিনা। তাহলে x হবে a sin ωt এর মান 0, তাহলে sin ω × 0 মানে sin 0, তো sin 0 এর মান তো 0, তার সাথে যদি 0 মানে a গুণ হয় তাহলে তো 0ই হয়ে যাবে, তাহলে অতএব x কত 0। তাহলে t=0 সময় x এর মান 0, হ্যাঁ ঠিকঠাক পাইছি, তাই তো t=0 সময় x এর মান 0। এরপর আমরা একটু দেখি তো t=t/4, এই সময় x এর মান প্লাস a কিনা, তাহলে x a sin ωt, তাহলে a sin ওমেগা t এর মান হচ্ছে t/4, বড় হাতের t/4। আচ্ছা ওমেগা মানে কি? 2π/t না, তাহলে ওমেগার পরিবর্তে আমরা এটা লিখতে পারি না 2π/t, তাহলে t কাটাকাটি 2π/4 দ্যাট ইজ π/2, দ্যাট ইজ 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রির মান তো 1 +1, তাহলে এখান থেকে পাচ্ছি x + a, তাহলে t এর মান যখন t/4 তখন x এর মানটা প্লাস a, হ্যাঁ তাই তো, t এর মান যখন t/4 তখন x এর মানটা তো প্লাস a, ঠিকই তো আছে, তাহলে এটাও ঠিকঠাক আছে। এবার আরেকটা যাচাই বাছাই করে আমরা যদি দেখতে চাই যে t=t/2 সময় x এর মান 0 কিনা, তাহলে x a sin ωt, ওমেগার মান একবারে লিখে দিলাম, ওমেগা মানে 2π/t, আর t এর মান হবে t/2, এই যে t এর মানটা বসাই দিলাম, t কাটাকাটি গেল 2 কাটাকাটি sin π, sin 180 মান কত 0, তাহলে sin 0 তার সাথে যদি a গুণ হয় কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে দেখো হ্যাঁ t=t/2, এই সময় x এর মানও 0, তাহলে এইটাও ঠিকঠাক কথা বলতেছে। তাহলে এই যে বিভিন্ন সময় এই সমীকরণ অনুযায়ী এই চিত্রে এখানে যে সরণের মানটা পাওয়া যাচ্ছে সাম্যাবস্থান থেকে যাত্রা শুরুর জন্য, সরলচন্দ্রিত স্পন্দন গতি যদি সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করে, তাহলে এখানে এই চিত্রের জন্য এই গ্রাফের জন্য বিভিন্ন সময় সরণের যে মানটা পাওয়া যাচ্ছে সমীকরণ আমাদের সেই কথাটাই বলতেছে যে সমীকরণ অনুযায়ী সেই সময়ে সেই সরণের মানটা একই পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে এই যে সমীকরণটা সেটা তো সঠিক সমীকরণ, তাহলে আমি শিওর এই যে এই সমীকরণটা সঠিক সমীকরণ, আমরা খুব খুশি, ঠিক আছে, খুব খুশি যে এই সমীকরণটা সরলচন্দ্রিত স্পন্দন গতির ক্ষেত্রে সঠিক সমীকরণকে রিপ্রেজেন্ট করতে সক্ষম, ঠিক আছে। এইবার আমরা আরেকটা উদাহরণ একটু চিন্তা করি তো। এই স্প্রিংটা সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করে নাই, এই স্প্রিংটা মনে করো সাম্যাবস্থানের একটু উপর থেকে যাত্রা শুরু করছে, তাহলে সাম্যাবস্থানের একটু উপর থেকে যাত্রা শুরু মানে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, এটা হচ্ছে সাম্যাবস্থা, ঠিক আছে, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, মনে করো এইটা হচ্ছে বিস্তার, এইটা হচ্ছে বিস্তার, এই যে বিস্তার a, তো বিস্তার এবং সাম্যাবস্থান তার মাঝখান থেকে এখান থেকে যাত্রা শুরু করতেছে, তাহলে এখান থেকে আস্তে 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 উপরের দিকে উঠতেছে। তাহলে আমি যদি একটা বৃত্তাকার গতির সাথে মিলাই তাহলে কেমন হবে? চরকিটা কি তখন এখানে থাকবে না, চরকিটা কোথায় থাকবে? চরকিটা থাকবে হচ্ছে এইখানে, এই যে চরকির এই কাঁটাটা এটা থাকবে এখানে। এটা যদি আস্তে আস্তে এইখান থেকে উপরে ওঠা শুরু করে অর্থাৎ বিস্তারে পৌঁছানো শুরু করে, তখন চরকির কাঁটাটা এখান থেকে ঘুরে এখানে যাওয়া শুরু করবে, এই যে সমকৌণিক বেগে এখান থেকে ঘুরে এখানে যাবে। তারপর এটা যখন এই যে বিস্তার পয়েন্ট থেকে আবার সাম্যাবস্থায় আসবে তখন এই চরকির কাঁটাটা এখান থেকে ঘুরে এই পয়েন্টে আসবে। তাহলে আমি যদি গ্রাফ আঁকি তাহলে গ্রাফটা দেখতে কেমন হবে এবার? তাহলে এখানে আমরা টি নিচ্ছি আর ওয়াই অক্ষে আমরা ছায়ার দৈর্ঘ্য বা সাম্যাবস্থান থেকে সরণের মানটা এক্স নিচ্ছি। তাহলে এবার দেখো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু, এই যে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু, তাহলে t=0 সময়ে তার কিন্তু এই যে একটা ছায়ার দৈর্ঘ্য আছে, যখন সে যাত্রা শুরু করছে তখন সাম্যাবস্থান থেকে অলরেডি তার একটা সরণ আছে, এই যে এতটুকু। তাহলে t=0 সময়ে তার কিন্তু একটা ছায়ার দৈর্ঘ্য আছে, কতটুকু? এই যে এতটুকু। এবার এখান থেকে যখন এই যে চরকিটা ঘুরে এখানে আসবে তখন আস্তে 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 দৈর্ঘ্যটা বাড়বে, এই যে এখান থেকে যখন উপরে যাবে তখন ছায়ার দৈর্ঘ্যটা বাড়বে বা সাম্যাবস্থান থেকে সরণটা বাড়বে। তাহলে ব্যাপারটা হবে এরকম, এই যে বাড়লো, বেড়ে এই যে বিস্তার পয়েন্টে পৌঁছালো, তারপর আবার কমে এখানে 0 হবে, এই যে সাম্যাবস্থায় পৌঁছাবে, তারপর আবার নিচের দিকে এইভাবে রেগুলার ওয়েতে সে অসিলেশনটা আবার চালাই যাবে, ঠিক আছে, আগের মতো রেগুলার ওয়েতে অসিলেশনটা সে সম্পন্ন করবে। তাহলে যাত্রা শুরুর সময়ে এবার কি সরণ 0? আগে দেখো যাত্রা শুরুর সময় তার সরণের মানটা 0 ছিল, কিন্তু এবার যাত্রা শুরুর সময় t=0 সময় তার কিন্তু এই যে একটা সরণ আছে, ক্লিয়ার, একটা সরণ আছে। তো আমি দেখি তো এই সমীকরণটাকে এই সমীকরণটা এখানে সঠিক কথা বলে কিনা। সমীকরণটাকে নিয়ে আসি, x a sin ωt, t এর মানটা আমি 0 বসাবো, t এর মানটা 0 যাত্রা শুরুর মুহূর্তে।
তাহলে টি ইকুয়াল টু 0 সময় এক্স এর মানটা কত পাওয়া উচিত? এক্স এর মানটা এই যে কিছু একটা পাওয়া উচিত, তাই না? এই যে টি ইকুয়াল টু 0 সময় তার একটা সরণ আছে, কিছু একটা পাওয়া উচিত। তো সমীকরণ দেখি কিছু একটা দেয় কিনা আমাকে, সমীকরণটা আমাকে কিছু দেয় কিনা, কোনো একটা সরণের মান দেয় কিনা দেখি আমরা একটু। এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা ইন্টু টি এর মান 0, তাহলে সাইন 0 তার সাথে এ গুণ হচ্ছে কত? 0। তাহলে টি ইকুয়াল টু 0 সময় এক্স এর মান কত? 0। এইবার বলো টি ইকুয়াল টু 0 সময় এক্স এর মান কি 0 নাকি এক্স এর একটা মান আছে? এক্স এর একটা মান আছে এবং সেটা কি? প্লাস মান, একটা পজিটিভ মান উপরের দিকে, মানে এই উপরের ডিরেকশনগুলোকে আমরা ধরতেছি পজিটিভ, তাহলে নিচের দিকে যদি সরণ হয় তাহলে সেটা হবে নেগেটিভ। তাহলে উপরের দিকে সরণ আছে তাহলে সেটা হচ্ছে প্লাস, তাহলে এক্স এর একটা মান থাকবে এবং প্লাস সামথিং কিছু একটা থাকবে। তো এই সমীকরণ অনুযায়ী কি পাওয়া গেল? না, পাওয়া গেল না। তাহলে এই যে সমীকরণটা এতক্ষণ আমরা চিন্তা করতেছিলাম, খুব খুশি ছিলাম এখানে যে এই সমীকরণটা সরলসন্ধিত স্পন্দনের সঠিক সমীকরণকে রিপ্রেজেন্ট করছে, আমরা সরলসন্ধিত স্পন্দনের সঠিক সমীকরণ পেয়ে গেছি। কিন্তু দেখো তো আদৌ কি পেয়ে গেছি আমরা? এই সমীকরণটা কি সব ক্ষেত্রে সব ধরনের সরলসন্ধিত স্পন্দন গতির সরণকে রিপ্রেজেন্ট করতে পারতেছে? ঠিকঠাক সময়ে ঠিকঠাক সরণের মান দিতে পারতেছে? উত্তর হচ্ছে না, পারতেছে না। কোন ক্ষেত্রে পারতেছে? শুধুমাত্র সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করলে পারতেছে। কিন্তু যদি স্প্রিংটা এভাবে অসিলেট করতে থাকে, আমি ভিডিও করা শুরু করলাম, তো যখনই আমি শুরু করলাম তখন স্প্রিংটা যদি এই অবস্থায় থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর টি ইকুয়াল টু 0 সময় সরণের সঠিক মানটা আর দিতে পারে না, অর্থাৎ সরণের সঠিক সমীকরণটাকে এবার আর দিতে পারতেছে না, সঠিক মানটাকে এবার আর দিতে পারতেছে না। তাহলে সঠিক সমীকরণ এটা না। কি করতে হবে? এইটাকে আরেকটু মডিফাই করতে হবে, আরেকটু মডিফাই এমনভাবে করতে হবে যেন যে কোনো সরলসন্ধিত স্পন্দন গতির ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সরণের মানটা পাওয়া যায়। ঠিক আছে, গতিটাকে যেন ঠিকঠাকভাবে রিপ্রেজেন্ট করতে পারে। তাহলে আমরা কিভাবে মডিফাই করতে পারি? আমরা একটা কাজ করতে পারি। দেখো, যখন এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছে বৃত্তাকার গতির ক্ষেত্রে, স্প্রিংটা যখন এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছে তখন এই যে বৃত্তাকার গতির সাথে যদি আমরা তুলনা করি তখন আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে সে একটা কোণ নিয়ে যাত্রা শুরু করতেছে। তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে এই যে কোণটা নিয়ে সে যাত্রা শুরু করতেছে সেটা হচ্ছে ডেল। এই ক্ষেত্রে এই যে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে সে যে কোণটা নিয়ে যাত্রা শুরু করতেছিল তার মান হচ্ছিল 0, এই ক্ষেত্রে 0, বাট এই ক্ষেত্রে দেখো একটা কোণের মান আছে। তাহলে এখানে এই সমীকরণে কোণ রিপ্রেজেন্ট করে কোনটুকু? সাইন থেটা। এইটুকু কোণ রিপ্রেজেন্ট করে না? সাইন থেটা, থেটা মানে ওমেগা টি। তাহলে আমরা একটা কাজ করি, ওর সাথে ওই আদি কোণটাকে যোগ করে দিই। তাহলে যোগ করে দিলে আমরা সমীকরণের ফরম্যাটটা পাবো এরকম যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে আমরা মডিফাই করলাম কতটুকু? এই যে প্লাস ডেল যোগ করলাম। আগে ছিল এ সাইন ওমেগা টি, তার সাথে আমরা এই যে কোণটা এটা যোগ করে দিলাম, আদি কোণটাকে যোগ করে দিলাম। টি ইকুয়াল টু 0 সময় কোণটা হচ্ছে ডেল, এটাকে আমরা যোগ করে দিলাম। যোগ করে এরকম একটা সমীকরণ আমরা পাইলাম। এখন দেখি তো এই সমীকরণটা সঠিক কথা বলে কিনা। মডিফাই আমরা করলাম এবং মডিফাই করার পরে বা যাচাই করে দেখবো এই সমীকরণটা সঠিক কথা বলে কিনা। তো দেখি, আমরা যাচাই করে দেখি। টি ইকুয়াল টু 0 সময় এবার সরণের একটা মান আমাদের পাইতে হবে। তো দেখি এখানে বসাই যে টি ইকুয়াল টু 0 সময় এটা বসাই, তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা ইন্টু টি এর মান 0 প্লাস ডেল। তাহলে ওমেগা ইন্টু 0 মানে 0, তাহলে 0-র সাথে ডেল গুণ ডেল যোগ হচ্ছে, তাহলে ডেল শুধুমাত্র ডেল, তাহলে সাইন ডেল। তাহলে অতএব এক্স ইকুয়াল টু এ সাইন ডেল। দেখো এই যে ডেলটা এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ, তাহলে সাইন ডেল সূক্ষ্মকোণ মানে সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, এরকম যদি তুমি মান চিন্তা করো তাহলে সেটা তো পজিটিভ একটা মান। তাহলে এ সাইন ডেল এই যে মানটা, এই মানটা একটা পজিটিভ মান, অর্থাৎ 0 হচ্ছে বড় একটা মান। এবং আমাদের দেখো এই যে চিত্র গ্রাফটা কিন্তু তাই বলতেছে টি ইকুয়াল টু 0 সময় এক্স এর একটা পজিটিভ মান থাকবে, সরণটা এবার 0 হবে না। এই যে সমীকরণটা যখন আমি মডিফাই করলাম এটা কিন্তু এবার সঠিক কথা বলতেছে। এবার কিন্তু এই পুরো এই কোণের মানটা আর 0 হয়ে যায় নাই। ঠিক আছে, টি এর মান আমি 0 বসালে এইটুকু 0 হয়ে গেছে, কিন্তু ডেল তো আছে, তো ডেল থাকার কারণে তখন কিন্তু সঠিক সরণের মানটা এবার আমরা পাচ্ছি। তাহলে আমরা একটু মডিফাই করে সরণের যে সঠিক সমীকরণটা সেটা পাইলাম, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এবার তোমার মনে হতে পারে ভাই এই ক্ষেত্রে তো ঠিক হইলো, এই ক্ষেত্রে তো টি ইকুয়াল টু 0 সময় তার যে একটা পজিটিভ সরণ আছে এই সমীকরণটা সেটা বুঝাই দিল, মডিফাই করে আমরা সঠিক সমীকরণ পাইলাম। এখন আপনি এই ক্ষেত্রে দেখান তো এটা সঠিক সমীকরণ হয় কিনা। এই ক্ষেত্রে তো এইটা ছিল সঠিক সমীকরণ, এখন আপনি একটু দেখান যে এই ক্ষেত্রে এইটা সঠিক সমীকরণ কিনা। দেখো এইটা হচ্ছে জেনারেল ইকুয়েশন, এটা আবার সব ক্ষেত্রেই খাটবে, সব ক্ষেত্রেই খাটবে। এই ক্ষেত্রে তো খাটছেই, আমি দেখাইছি, এই ক্ষেত্রেও খাটবে। তুমি দেখো এই ক্ষেত্রে খাটে কিভাবে, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে এই যে কোণের পরিচয় টি ইকুয়াল টু 0 সময় সে যে কোণে যাত্রা শুরু করতেছে, কোণটাকে আমরা কাউন্ট করব কিন্তু পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে। তাহলে যে পজিটিভ এক্স অ্যাক্সিস যে সাম্য অবস্থা এর সাথে কত কোণ নিয়ে যাত্রা শুরু? টি ইকুয়াল টু 0 সময় তার কত কোণ নিয়ে যাত্রা শুরু? 0 ডিগ্রি কোণ নিয়ে যাত্রা শুরু, এখান থেকে যাত্রা শুরু টি ইকুয়াল টু 0 সময়। তো পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে তার কোণ কত ছিল? 0 ডিগ্রি কোণ ছিল, মানে সাম্য অবস্থানে যখন ছিল তখন সরণের মানটা কত ছিল? 0 ছিল, তার মানে 0 ডিগ্রি কোণ নিয়ে এসে যাত্রা শুরু করতেছে। তাহলে ডেলের মান কত? 0 বসাবো। তাহলে এখানে আমরা এই যে টি ইকুয়াল টু 0 সময় এক্স ইকুয়াল টু এ সাইন এই যে ওমেগা ইন্টু টি এর মান 0 আর ডেলের মানও 0,
তাহলে এটা তো 0, তার সাথে আবার 0 যোগ হচ্ছে 0, তাহলে sin 0 মানে 0, তার সাথে a গুণ হলে কত হবে 0। তাহলে t = 0 সময় দেখো x এর মান 0। এখান থেকে তো আমরা পাচ্ছিলাম যে t = 0 সময় x এর মান 0, এখান থেকে ওই যে মডিফাই যে সূত্রটা সেখান থেকেও আমরা পাচ্ছি t = 0 সময় x এর মান, সরণের মান 0। তাহলে এই যে সমীকরণটা এটা কিন্তু এই ক্ষেত্রে সঠিক কথা বলতেছে, এই ক্ষেত্রে সঠিক কথা বলতেছে, কিন্তু এটা এই ক্ষেত্রে সঠিক বললো, এই ক্ষেত্রে কিন্তু এই সমীকরণটা সঠিক সরণের মান দিতে পারতেছে না। তাহলে আমি যদি এখন তোমাকে বলি ভাই বলো সরলচন্ডিত স্পন্দন গতির সঠিক সমীকরণটা কি হওয়া উচিত, সরণের সঠিক সমীকরণটা সময়ের অপেক্ষক রূপে কি হওয়া উচিত, তুমি কি বলবা? তুমি কি আর এইটা নিয়ে পড়ে থাকবা? কোনটায় আসবা? মডিফাই করার এই সূত্রটাতে আসবে। বুঝতে পারছো? এখন যদি এমন হয়, সাপোজ মনে করো যে এইটা এখান থেকে যাত্রা শুরু না করে নিচের দিক থেকে যাত্রা শুরু করতেছে, ঠিক আছে, এটা হচ্ছে সাম্য অবস্থান এবং পজিটিভ বিস্তারের মাঝামাঝি কোনো পয়েন্ট থেকে যাত্রা না শুরু করে সাম্য অবস্থান এবং নিচের দিকে নেগেটিভ বিস্তার তার মাঝামাঝি কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছে, তাহলে সেই ক্ষেত্রে দেখি এই সমীকরণটা কেমন হয় আমরা একটু দেখি তো। সেই ক্ষেত্রে সমীকরণের ফরম্যাটটা একই রকম থাকে কিনা আমরা একটু এখানে চিত্র এঁকে দেখি তো। তাহলে এইটা হচ্ছে স্প্রিংটা, এই স্প্রিংটা এবার নিচের দিক থেকে যাত্রা শুরু করতেছে, এই যে এইটা মনে করো সাম্য অবস্থা, এইটা হচ্ছে এই যে নেগেটিভ বিস্তার, এই যে নেগেটিভ বিস্তার মাইনাস a পয়েন্ট, তো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছে, এই পয়েন্ট থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। তাহলে আমরা একটা বৃত্তাকার গতির সাথে এটাকে মিলাই, তাহলে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করা মানে এই যে চরকিটা এখানে অবস্থান করা, এই যে চরকিটা এখান থেকে অবস্থান করা, তো এখান থেকে আস্তে আস্তে উপরে উঠতেছে মানে এও আস্তে আস্তে ঘুরে উপরের দিকে আসতেছে, এই যে সাম্য অবস্থা এখানে আসতেছে, তারপর এখান থেকে এভাবে ঘুরতে থাকবে। তাহলে গ্রাফটা আমি কেমন পাবো? যে গ্রাফে এক্স অক্ষ বরাবর আমরা টাইম নিব আর ওয়াই অক্ষ বরাবর ছায়ার দৈর্ঘ্য বা সাম্য অবস্থান থেকে সরণ নিব। তাহলে যদি এই পয়েন্টে থাকে, দেখো t = 0 সময়ে তার এই যে একটা কোণ আছে, আর t = 0 সময় তার একটা সরণও আছে, সাম্য অবস্থান থেকে সরণটা আছে। তাহলে t = 0 সময় যখন যাত্রা শুরু করতেছে মানে এইভাবে অসিলেশন হচ্ছে, তুমি ভিডিও করা শুরু করছো, যখন ভিডিও করা শুরু করছো তখন এই কণাটার অবস্থান ছিল এখানে, এই আস্তে আস্তে উপরের দিকে উঠতেছিল, ভিডিওটা প্লে করলে তুমি দেখতে পাবা এই আস্তে 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 উপরের দিকে উঠতেছিল, মানে চোখ বন্ধ করে চিন্তা করো যেখানে তুমি একটা ভিডিও দেখতেছো। তাহলে t = 0 সময় তার দেখো একটা সরণ আছে, কতটুকু? এতটুকু, কিন্তু এই সরণটা কোন দিকে? নিচের দিকে। তাহলে সরণের মানটা কেমন হওয়া উচিত? ঋণাত্মক হওয়া উচিত। দেখি তো, তাহলে এই পয়েন্টে থাকলে দেখো সরণ সাম্য অবস্থান থেকে সরণ হচ্ছে এতটুকু। এবার এটা যখন আস্তে আস্তে ঘুরে এখানে আসবে তখন এটা আস্তে আস্তে ঘুরে এখানে আসবে, এখান থেকে ঘুরে যখন এখানে আসবে তখন এই একটা অসিলেশন কমপ্লিট করে এখানে আসবে, হাফ অসিলেশন কমপ্লিট করে এখানে আসবে, তারপর এখান থেকে ঘুরে যখন আবার এখানে আসবে তখন এই আবার এরকম অসিলেশন, মানে রেগুলার ওয়েতে অসিলেশনটা আবার চলতে থাকবে, কিন্তু যাত্রা শুরুর পয়েন্ট হচ্ছে এইটা। তাহলে t = 0 সময়ে তার একটা ছায়ার দৈর্ঘ্য আছে এবং এই যে ছায়ার দৈর্ঘ্যটা বা এই যে সরণের মানটা সেটা নেগেটিভ হওয়া উচিত, সরি মাইনাসে লিখে ফেলছি, এটা নেগেটিভ কিছু একটা হওয়া উচিত। তাহলে দেখি তো সমীকরণটা সেই কথা বলে কিনা। তো x = a sin ωt প্লাস ডেল, এটা দিয়ে তো আমরা লিখছি প্লাস ডেল, আমরা কখন নিছিলাম? এখানে, যে এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, তার ধনাত্মক দিকে কোনটা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোনটা, এই কারণে এই ডেলটাকে আমরা বলছিলাম প্লাস কোণ, তো এই কারণে ωt প্লাস ডেল করে দিছিলাম। কিন্তু এই ক্ষেত্রে দেখো এই যে কোণটা, এই কোণটা কিন্তু পজিটিভ এক্স অ্যাক্সিসের নিচের দিকে, এই যে পজিটিভ এক্স অ্যাক্সিস তার উল্টা দিকে, মানে ঘড়ির কাঁটার দিকে, ঋণাত্মক দিকে। তাহলে এই কোণটাকে কি আমরা প্লাস ডেল বলবো? এই কোণটাকে যদি আমি প্লাস ডেল দিয়ে লিখি তাহলে কি আর হবে? যদি আমি প্লাস ডেল দিয়ে লিখি তাহলে কি হয়? সাপোজ আমি প্লাস ডেল দিয়ে লিখলাম, তাহলে কি হবে দেখি। t = 0 সময়, t = 0 সময় এখানে বসাই, তাহলে x = a sin ω × 0 প্লাস ডেল, তাহলে a sin ডেল, তাহলে সাইন ডেলের মানটা এটা তো ধনাত্মক, তার সাথে a গুণ হচ্ছে ধনাত্মক, তাহলে x এর মানটা কি হলো? ধনাত্মক সামথিং, কিন্তু x এর মানটা কি হবে? ঋণাত্মক সামথিং। তাহলে আমি যদি এখানে প্লাস ডেল দিয়ে লিখি তাহলে ব্যাপারটা ভুল হয়ে গেল। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে? দেখো এখানে আমাদের মাইনাস ডেল লিখতে হবে, কারণ এই দিকটা যদি ধনাত্মক দিক হয় তাহলে উল্টা দিকটা হবে ঋণাত্মক, এই যে ঘড়ির কাঁটার দিকটা হবে ঋণাত্মক, তাহলে এই যে কোণটা, এই কোণটা হবে হচ্ছে মাইনাস ডেল কোণ, ঠিক আছে? এদিক থেকে যদি তুমি কাউন্ট করো কোণটাকে তাহলে এটাকে বলবা মাইনাস ডেল। তাহলে এখানে এই যে প্লাস ডেলের মানটা সেটা কিন্তু মাইনাসে বসবে, তাহলে এখানে তখন আমাদের বসাইতে হবে মাইনাস ডেল। এবার মাইনাস ডেল যদি বসাই তাহলে কিন্তু সঠিক মানটা নির্দেশ করে, ঋণাত্মক মানটা, সরণের ঋণাত্মক মানটা নির্দেশ করে। কিভাবে? দেখো সমীকরণের দিকে তাকাও, টি এর মান 0 বসাই দিলা, এই যে টি এর মানটা 0 বসাই দিলা, মাইনাস ডেল। এবার দেখো সাইনের মাইনাস খেয়ে হজম করার আর অভ্যাস নাই, কজ মাইনাস খেয়ে ফেলতে পারে, মাইনাস খেয়ে হজম করে নিতে পারে, কিন্তু সাইন পারে না। এ সাইন মাইনাস ডেল, এইটুকু তো 0, তাহলে সাইন মাইনাস ডেল, মাইনাসটা বাইরে চলে আসবে, এই যে মাইনাসটা বাইরে চলে আসলো, এ সাইন ডেল। এই যে মানটা, এই মানটা কিন্তু 0 চেয়ে কম মান, 0 চেয়ে কম অর্থাৎ ঋণাত্মক মান। তাহলে সরণের মানটা কি ছিল? ঋণাত্মক ছিল না, এই যে সরণের মানটা এটা ঋণাত্মক ছিল না, নিচের দিকটা ঋণাত্মক, দেখো এই যে সরণের মানটা ঋণাত্মক ছিল, সমীকরণ অনুযায়ী এবার সরণের মানটা ঋণাত্মক আসছে। তাহলে এই ব্যাপারটা একটু মাথায় রাখবা, কোণ যদি তুমি এদিক থেকে নাও, আদি কোণ t = 0 সময়ের যে কোণটা সেটা যদি তুমি এদিক থেকে নাও তাহলে অবশ্যই কিন্তু মাইনাস দিবা। এখন তোমার যদি মনে হয় না আমি সবসময় প্লাস দিয়ে লিখবো,
কোনো সমস্যা নেই, সবসময় প্লাস দিয়ে লিখতে চাও কোনো সমস্যা নেই, তুমি লিখতে পারো। যদি সবসময় প্লাস দিয়ে লিখতে চাও তাহলে তোমার এই কোণটা নিতে হবে, দেখো তাকাও এই কোণটা নিতে হবে। তো এই কোণটা দেখো 180-র চেয়ে বেশি কোণ না? তো তুমি যদি প্লাস দিয়ে লেখো, সাপোজ তুমি লিখলা x = a sin ω t প্লাস ডেল, তো তুমি প্লাস দিয়েই কোণের মানটা বসাবা, তুমি প্লাস দিয়ে নিবা, সবসময় এই ডিরেকশনে নিবা, নিতে পারো কোনো সমস্যা নেই, এবং আমরা ম্যাক্সিমাম টাইম তাই নিব। তাহলে আমি যদি এই দিক থেকে কোণ নিই তাহলে এই কোণটা দেখো তো 180-র চেয়ে বেশি কোণ না? এই যে কোণটা, এই কোণটা 180-র চেয়ে বেশি কোণ না? তাহলে যখনই ডেলের মানটা 180-র চেয়ে বেশি বসাবা অটোমেটিক্যালি সাইন মাইনাস চলে আসবে। ঠিক আছে, তোমার জোর করে মাইনাস আনা লাগবে না, তোমার অটোমেটিক্যালি মাইনাস চলে আসবে। তাহলে তুমি এই দিক থেকে যদি প্লাস দিক থেকে যদি কোণের মান বসাও অটোমেটিক্যালি মাইনাস আসবে, আর যদি তুমি ঋণাত্মক দিক থেকে কোণ নিয়ে বসাও তাহলে মাইনাস ডেলটাই বসাইতে হবে। তো দুইভাবেই তুমি লিখতে পারো, যার যেটা খুশি আর কি। তো আমরা সবসময় প্লাস দিয়ে লিখবো এবং কোণ সবসময় একই দিক থেকে নিব। তো অটোমেটিক্যালি এই কোণের মানটা যখন 180-র চেয়ে বেশি হয়ে যাবে তখন তো মাইনাস এমনিই চলে আসবে। মাইনাস সরণ এমনিই বোঝা যাবে, সমীকরণ আমাকে নিজে নিজেই বলে দিবে, সমীকরণ আমার সাথে কথা বলবে, বলে দিবে যে এক্স এর মানটা এই ক্ষেত্রে মাইনাস। তাহলে আমরা সরলচন্দ্রিত স্পন্দনের সঠিক সমীকরণটা এখন পাইলাম যে x = a sin ω t প্লাস ডেল। তো যেখানে ডেলের পরিচয় কি? ডেলের পরিচয় হচ্ছে t = 0 সময় এসে যে কোণ নিয়ে যাত্রা শুরু করতেছে। তাহলে t = 0 সময় এসে যে কোণ নিয়ে যাত্রা শুরু করতেছে সেটাকে বলা হচ্ছে আদি দশা কোণ। ঠিক আছে, ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল, আদি দশা কোণ। তো এটা হচ্ছে আদি দশা, আর পুরো কৌণিক যে অবস্থাটা সেটা হচ্ছে দশা। পুরোটুকু কোনটা? এই যে ω t প্লাস ডেল, এইটুকু হচ্ছে এই যে পুরো কৌণিক অবস্থাটা, এইটুকু হচ্ছে দশা। তাহলে দশা বললে আমরা ω t প্লাস ডেলটাকেই বুঝবো, পুরো কোণটাকেই বুঝবো। সাইনের পরে পুরো যতটুকু থাকবে সবটুকু কোণ না? তাহলে সাইন পুরোটুকু থেটা, এটা হচ্ছে দশা। আর তার মধ্যে এই যে ডেলটা আছে সেটা হচ্ছে আদি দশা। যেমন আমরা কোনো একটা গাড়ি যদি আদি বেগ নিয়ে ইউ বেগ নিয়ে চলতে শুরু করে, তাহলে কোনো একটা সার্টেন টাইমে আমরা যদি তার বেগটা বের করি তাহলে আমরা লিখি না বেগ v = u + at। ঠিক একইভাবে এই যে ঘূর্ণন গতি যে কণাটা এভাবে ঘুরতেছে, তো কোনো একটা সার্টেন মুহূর্তে সে কতটুকু ঘুরছে এটা যদি আমরা বের করতে চাই তাহলে আদিতে কতটুকু ঘোরা ছিল, এরপরে সে কতটুকু ঘুরে গেল, তাহলে এরপরে যতটুকু ঘুরে গেল সেটা হচ্ছে ω t। থেটা = ω t। টি সময়ে যদি ω স্পিড নিয়ে ω ঘূর্ণন বেগ নিয়ে ঘোরে তাহলে ঘূর্ণন যে কৌণিক যে সরণটা সেটা হচ্ছে ω t। আর তার সাথে আগে থেকে সে কতটুকু ঘুরেছিল পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, মানে সাম্যাবস্থার সাথেই তো আমরা কোনটাকে মেজার করব। তো পজিটিভ এক্স অ্যাক্সিস বা সাম্যাবস্থা থেকে মানে t = 0 সময় আদিতে সে কতটুকু কোণে ঘুরেছিল সেটা হচ্ছে ডেল। তাহলে ডেলের সাথে ω t যোগ করলে তুমি যে কোনো সার্টেন মুহূর্তের থেটা পাবা বা দশাটা পাবা। ক্লিয়ার? আমরা বুঝতে পারছি এখান থেকে যে এই যে থেটা = ডেল প্লাস ω t সেটা অনেকটাই হচ্ছে v = u + at এর মতো, মানে সূত্রের ফরম্যাটটা একই রকম, বোঝা যায় আর কি, মিল করে দুটার সাথে মিল করে ব্যাপারটা আমরা বুঝতে পারি। তো আমরা এই ক্ষেত্রে যদি এই ক্ষেত্রে সবসময় একই দিক থেকে কোণ নিই অটোমেটিক্যালি যখন ছায়ার দৈর্ঘ্য ঋণাত্মক আসবে বা সরলচন্দ্রিত স্পন্দনের সরণীমানটা ঋণাত্মক আসবে অটোমেটিক্যালি সূত্র অনুযায়ী ঋণাত্মক চলে আসবে। যেমন তুমি একটু চিন্তা করে দেখো সাইন -π/2, মানে যদি এমন হয়, দেখো একটা চরকির কথা চিন্তা করো, এই হচ্ছে একটা চরকি, মনে করো চরকির অবস্থানটা হচ্ছে এখানে আছে, তাহলে এখানে যদি অবস্থান থাকে এই দিক থেকে যদি আমি কোণ চিন্তা করি তাহলে এটা হচ্ছে π/2, তাহলে কোণটা নিলে -π/2 নিতে হবে। আর কেউ যদি বলে না আমি এই দিক থেকে কোণটা নিব না, আমি এই দিক থেকে কোণটা নিব, তাহলে এই যে কোণটা হবে π/2 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 তিনটা π/2, তাহলে 3π/2, তাহলে এই কোণটা নিলে তখন এটা প্লাস কোণ নিতে হবে। তাহলে আমি যদি লিখি যে সাইন ω t -π/2, তাহলে t যদি 0 হয় তাহলে এইটুকু 0, তাহলে সাইন -π/2 দ্যাট ইজ -1। আর যদি আমি এদিক থেকে কোণ নিই তাহলে তো আমি প্লাস দিয়ে নিতে পারবো, তাহলে তখন হবে সাইন ω t প্লাস 3π/2, তাহলে ω t এর মানটা 0 হয়ে গেল, t এর মান 0 বিধায় ω t এর মানটা 0 হয়ে গেল, তাহলে সাইন 3π/2 মানে 270 ডিগ্রি, তো তার মান কত? তার মানও -1। এখন যেভাবে হিসাব করো না কেন দেখো রেজাল্ট একই আসবে। ঠিক আছে, যেভাবে হিসাব করো না কেন রেজাল্ট একই আসবে। তাহলে তুমি একটু মাথায় রাখবা যে কোণ সবসময় আমরা একই দিক থেকে নিব, যে ধনাত্মক দিক থেকে এইভাবে কোণটা নিব এবং সবসময় আমরা প্লাস দিয়েই বসানোর ট্রাই করবো, মানে ভুল হওয়ার সম্ভাবনাটা এড়ানোর জন্য। আর কেউ চাইলে এদিক দিয়ে লিখলে মাইনাস দিতেই পারো, এটা এমন কিছুই না। তাহলে আমরা মোটামুটি সরলচন্দ্রিত স্পন্দনের সঠিক সরণের সমীকরণটা নিয়ে আসতে পারলাম। এখান থেকে আমরা আদি দশা কোণটাকে চিনতে পারলাম আর দশা ব্যাপারটাকেও মোটামুটি বুঝতে পারলাম। এখন এই জিনিসটাকে আদি দশা বা দশা ব্যাপারটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য এবার আমরা কয়েকটা চিত্র আঁকবো, চিত্র এঁকে বিভিন্ন পয়েন্টে আমরা দশা জিনিসটাকে একটু ফিল করার ট্রাই করব। দেখো বোর্ডে অনেকগুলো চিত্র আঁকা আছে, চিত্রগুলো দেখে আপাতত ভয় পাওয়ার কিছু নাই, চিত্রগুলো খুবই সহজ চিত্র, আমি ব্যাখ্যা করে দিচ্ছি তখন খুব ভালো করে বুঝে যাবা। আপাতত দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমরা ধীরে ধীরে আগাবো। তো এই যে চিত্রে এখানে কয়েকটা ক্ষেত্র দেখানো আছে, এই ক্ষেত্রগুলো থেকে আমাদের আদি দশা কোণের মানটা বের করতে হবে। চিত্রগুলো কিন্তু আগের চিত্র, একটু আগেই তুমি যে চিত্র দেখছো ওইগুলাই, যে একটা স্প্রিং সে সরলচন্দ্রিত স্পন্দন অসিলেট করতেছে, তার সাথে রিলেট করার জন্য আমরা একটা বৃত্তাকার গতি চরকার গতি নিছি এবং তারপরে সেখান থেকে একটা গ্রাফ আঁকছি।
তো এগুলো আগে আমরা দেখছি, তো সেরকম কয়টা ক্ষেত্র? 5টা ক্ষেত্র। তো এরকম 5টা আলাদা আলাদা ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে আদি দশা কোণের মানটা খুঁজে বের করা। আদি দশা কোণটা কি? আদি দশা কোণ হচ্ছে t=0 সময়ে সে যে কোণ নিয়ে যাত্রা শুরু করতেছে। তাহলে সাম্য অবস্থান থেকে বা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে সে যে কোণ নিয়ে যাত্রা শুরু করতেছে সেই কোণের মানটা আমাদের খুঁজে বের করতে হবে, অর্থাৎ আদি দশা কোণের মানটা খুঁজে বের করতে হবে। তারপরে সরলসন্ধিত স্পন্দন গতির যে সরণের সমীকরণটা আছে সেই সমীকরণে আমাদের আদি দশা কোণের মানটা বসাইতে হবে। বসানোর পরে আমরা যা সমীকরণ পাবো সেখান থেকে একটু যাচাই বাছাই করে দেখব যে এখানে এই 5টা ক্ষেত্রে যে গ্রাফগুলো পাচ্ছি সেই গ্রাফগুলো সঠিক আছে কিনা, এখানে এই গ্রাফটা বা এই গ্রাফটা এই গ্রাফটা এইগুলা সঠিক গ্রাফ আছে কিনা সেই সমীকরণ থেকে আমাদের তখন বুঝতে হবে আদি দশা কোণের মানটা ওই সমীকরণে বসানোর পরে। তো আমরা এখানে যে গ্রাফগুলো আঁকছি দেখো, সেই গ্রাফগুলো কিন্তু একই গ্রাফ না, প্রত্যেকটা গ্রাফের সাথে প্রত্যেকটা গ্রাফের পার্থক্য আছে। দেখো এইটা ঠিক এইটার উল্টা, আবার এইটা ঠিক এইটার উল্টা, এইটা অন্য কোনো একটা গ্রাফ। তো এখানে গ্রাফগুলো কিন্তু সব একই না। তো আমরা এই বিভিন্ন ক্ষেত্রে সমীকরণ বের করে আদি দশা কোণের মানটা বসাবো, বসানোর পরে দেখবো যে গ্রাফটা সঠিক আছে কিনা। তো আপাতত আমি একটা জিনিস একটু তোমাদের বলে নিই। আমি ধরে নিচ্ছি যে তোমরা জানো সাইন এবং কজের গ্রাফ কেমন। তো আমি জানি যে তোমরা সাইনের গ্রাফটা জানো, যে সাইনের গ্রাফটা দেখতে হচ্ছে এরকম, এটা হচ্ছে সাইন থেটার গ্রাফ। আর কস থেটার গ্রাফটা দেখতে হচ্ছে এরকম, এই যে এটা হচ্ছে কস থেটার গ্রাফ। তাহলে দেখো কস থেটার ক্ষেত্রে t=0 সময়ে একটা সরণ আছে পজিটিভ দিকে, আর সাইন থেটার ক্ষেত্রে t=0 সময় হচ্ছে 0 সরণ। তাহলে এটা সাইন থেটার গ্রাফ, এটা কস থেটার গ্রাফ। আমি ধরে নিচ্ছি যে তোমরা এই জিনিসটা জানো। তো আসো আমরা প্রথম ক্ষেত্রটা দেখি। এই যে স্প্রিং, এই স্প্রিংয়ের সরলসন্ধিত স্পন্দন গতি তৈরি হচ্ছে যাত্রা শুরু করতে থেকে সাম্য অবস্থা থেকে। এই যে t=0 সময় অবস্থান কোথায়? সাম্য অবস্থা। এখান থেকে কোন দিকে যাচ্ছে? সাম্য অবস্থা থেকে উপরেও যেতে পারে, নিচেও আসতে পারে। কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। তাহলে এটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। এর সাথে আমি একটা বৃত্তাকার গতিকে রিলেট করছি, এবং এই বৃত্তাকার গতিটা হচ্ছে সেই চরকার গতিটা। তাহলে এটা যদি সাম্য অবস্থায় থাকে তাহলে চরকার এই কাঁটাটার অবস্থান হচ্ছে সাম্য অবস্থায়, এখানে এই পয়েন্টে। এটা এখান থেকে উপরের দিকে উঠে সর্বোচ্চ বিস্তার পয়েন্টে যাবে, এটা এইভাবে ঘুরে এই পয়েন্টে পৌঁছাবে। তারপর এই সর্বোচ্চ বিস্তার পয়েন্ট থেকে এই আবার সাম্য অবস্থায় নেমে আসবে, তখন এটা এই যে সর্বোচ্চ এই পয়েন্ট থেকে আবার ঘুরে এই পয়েন্টে ফিরে আসবে। তারপরে এইটা যাবে নিচের দিকে সর্বোচ্চ বিস্তার পয়েন্টে, নিচের দিকে সর্বোচ্চ বিস্তার পয়েন্টে পৌঁছাইলে চরকির কাঁটাটা এখান থেকে ঘুরে এই পয়েন্টে। তারপর এটা যখন আবার উঠে এই পয়েন্টে পৌঁছাবে তখন এই কাঁটাটা ঘুরে এখানে পৌঁছাবে। ঠিক আছে, এরকমভাবে এইটা ফুল একটা রোটেশন কমপ্লিট করবে আর এই ফুল একটা অসিলেশন কমপ্লিট করবে, এভাবে চলতে থাকবে। তাহলে যাত্রাটা শুরু থেকে, যাত্রাটা শুরু হচ্ছে সাম্য অবস্থা থেকে। এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাই স্প্রিংটা রাখেন, এই চরকার গতিটাকে সরান, এটা তো আর সরলসন্ধিত স্পন্দন গতি না, বারবার এইগুলাকে কেন রাখতেছেন? দেখো t=0 সময় যে কোণ নিয়ে যাত্রা শুরু করতেছে সেইটা হচ্ছে আদি দশা কোণ ডেল। তা আমি যদি এইটাকে ঢেকে রাখি, তুমি এইখানে এই চিত্র দেখে ডেলের ব্যাপারটা ফিল করতে পারবা? সরল রৈখিক গতি, কোণ কোথায়, অ্যাঙ্গেল কোথায়? অ্যাঙ্গেল তো নাই। কিন্তু এর সাথে যদি এটাকে তুলনা করি তখন তুমি এখানে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে একটা কোণ দেখতে পারবা। তো দেখো তো এখান থেকে যদি যাত্রা শুরু করে, এইভাবে যদি ঘোরা শুরু করে, তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ নিয়ে যাত্রা শুরু করতেছে? অর্থাৎ t=0 সময় তার কোণের মানটা কত? ডেলের মানটা হচ্ছে 0। আর এরকম যদি হয় t=0 সময় যদি সরণের মান 0 হয়, কোণের মান যদি 0 হয়, তাহলে যে গ্রাফটা পাওয়া যাবে সেই গ্রাফটা হবে এরকম। একটু আগে আমরা এই জিনিসটা দেখছি যে এখান থেকে ঘুরে যখন এই পয়েন্টে যাবে তখন দেখো এই পয়েন্টে সরণ ছিল 0, এখান থেকে ঘুরে এই পয়েন্টে গেলে এই যে সর্বোচ্চ বিস্তার পয়েন্টে পৌঁছাবে। তারপর এখান থেকে ঘুরে যদি এখানে আসে তাহলে এখান থেকে ঘুরে এই পয়েন্টে আসবে। এখান থেকে ঘুরে যখন সর্বোচ্চ বিস্তার পয়েন্টে ঋণাত্মক দিকে যাবে তখন এই যে সর্বোচ্চ সরণের মানটা ঋণাত্মক হবে। তারপর এখান থেকে আবার সাম্য অবস্থায় ফিরবে, এখান থেকে আবার সাম্য অবস্থায় ফিরবে। তাহলে গ্রাফটা হবে এরকম। তাহলে এই জিনিসটা আমরা মিলাইতে পারতেছি যে এই স্প্রিংটা এভাবে অসিলেট করতে থাকবে, চরকিটা ঘুরতে থাকবে আর গ্রাফটা এরকম হইতে থাকবে। এভাবে মনে করো যে যতবার ঘুরবে গ্রাফ ততবার এইভাবে হইতে থাকবে, সামনের দিকে গ্রাফটা চলতেই থাকবে। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারছি। আমাদের কাজ হচ্ছে আদি দশা খুঁজে বের করা। তাহলে আদি দশার মানটা কত? ডেল 0 ডিগ্রি। তাহলে এইটুকুকে ঢেকে রাখলে কিন্তু এখানে আমরা ডেলের মানটা বুঝতে পারতাম না, একটু অসুবিধা হইতো। তো এই কারণে যাতে আমরা সুবিধা হয় এই আদি দশা কোণের মানটা যাতে খুব ভালো করে বুঝতে পারি, এই কারণে একটা সরলসন্ধিত স্পন্দন গতির সাথে একটা বৃত্তাকার গতিকে আমরা তুলনা করে নিছি, মিল করে নিছি, রিলেট করে নিছি। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এখানে এই যে ডেলের মানটা আমরা বের করেছি, আদি দশা কোণের মানটা আমরা বের করছি। এবার আমরা দেখব যে এইখান থেকে এই যে গ্রাফটা পাওয়া যাচ্ছে সেটা সঠিক গ্রাফ কিনা। তাহলে এই গ্রাফটা সঠিক গ্রাফ হবে। এই গ্রাফটা কার মতো বলো? সাইনের মতো না কজের মতো? এই গ্রাফটা দেখে বলো সাইনের না কজের? সাইনের। তাহলে অবশ্যই এই গ্রাফটা সাইনের একটা গ্রাফ আসতে হবে, দেখে আসে কিনা। x=a sin ω t প্লাস ডেল, এটা হচ্ছে আমাদের সরলসন্ধিত স্পন্দনের সরণের সমীকরণ। তাহলে ডেলের মানটা কত? 0 বসাই দাও, এখানে ডেলের মানটা 0 বসাই দাও। 0 বসাই দিলে x=a sin ω t। তাহলে এই ক্ষেত্রে সরলসন্ধিত স্পন্দন গতির যে সমীকরণটা সেটা হচ্ছে এইটা, x=a sin ω t, কারণ ডেলের মানটা 0 এই ক্ষেত্রে, জাস্ট এই যে 1 নম্বর ক্ষেত্রের জন্য। তাহলে এই ক্ষেত্রে সরলসন্ধিত স্পন্দন গতির সরণের সমীকরণ x=a sin ω t sin θ, a sin θ কার গ্রাফ? সাইনের গ্রাফ। আমরা কার গ্রাফ পাইছি? সাইনের গ্রাফই পাইছি। তার মানে ঠিক আছে, এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। তাহলে আমরা আদি দশা কোণের মানটা বের করলাম, কোণের মানটা আমরা এই সমীকরণে বসালাম, বসানোর পরে যে সমীকরণটা আমরা পাইলাম সেখান থেকে দেখলাম না হ্যাঁ গ্রাফটা ঠিক আছে।
ক্লিয়ার? এবার আসো আমরা এই ক্ষেত্রটা দেখি, এই ক্ষেত্রে কি হচ্ছে, টাইম কাউন্ট শুরু করতেছে এখান থেকে, পজিটিভ বিস্তার থেকে। এই পয়েন্টে পৌঁছানোর পরে দেখো ডিরেকশনটা দেখো, নিচের দিকে নামতেছে, আস্তে 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 নিচের দিকে নামতেছে। তাহলে এইটা হচ্ছে সেই বিস্তার পয়েন্ট, তাহলে চরকির কাঁটাটা থাকবে এই পয়েন্টে। তাহলে এইটা এ যখন নিচের দিকে নামবে তখন এ এইভাবে ঘুরে নিচের দিকে নামা শুরু করবে। দেখো ডিরেকশন দেওয়া আছে, এর ঘূর্ণন গতির ডিরেকশন দেওয়া আছে, ওমেগার এই যে ঘূর্ণন গতির ডিরেকশনটা দেওয়া আছে, আর এই কোন দিকে যাচ্ছে সেটা ডিরেকশন দেওয়া আছে। তাহলে এ এবার এখান থেকে সাম্য অবস্থায় আসতেছে, চরকির কাঁটাটা ঘুরে এখান থেকে এই যে সাম্য অবস্থায় ফিরতেছে। তাহলে ব্যাপারটা কি হবে, এবার দেখো t=0 সময়ে তার সাম্য অবস্থান থেকে একটা সরণ আসে, এই যে সরণ, এবং এই সরণের মানটা হচ্ছে বিস্তারের সমান, x= হচ্ছে +a, বিস্তারের সমান। তাহলে এটা যদি এখান থেকে ঘুরে এখানে আসে, তাহলে এটা আবার এই যে এখান থেকে এই যে বিস্তার পয়েন্ট থেকে আস্তে 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 সাম্য অবস্থায় অর্থাৎ শূন্য সরণে যাবে। তারপরে এখান থেকে ঘুরে এখানে আসলে, এখান থেকে ঘুরে এখানে, এখান থেকে ঘুরে এখানে গেলে, এখান থেকে ঘুরে এখানে, এভাবে রেগুলার ওয়েতে সাইকেলটা আবার চলতে থাকবে, একই রকম হবে। তাহলে t=0 সময় দেখো, t=0 সময় তার একটা সরণ এবার আছে, সরণের মানটা শূন্য না, তাহলে এবার তার একটা দশা আছে, আদি দশা আছে। তো তুমি দেখো আদি দশাটা তুমি কিভাবে বুঝতে পারবা, এই চিত্রে তাকালেই বুঝতে পারবা, ঠিক আছে? এই বৃত্তাকার গতির এই চিত্রে তাকালে বুঝতে পারবা। পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে সে একটা কোণ নিয়ে আসে, এই কোণের মানটা কত, π/2 বা 90 ডিগ্রি। তাহলে আদি দশা কোণের মানটা ডেল এখানে π/2 আর +π/2, কারণ আমরা এদিক থেকে কোণ নিচ্ছি, এদিক থেকে কোণ নিচ্ছি, তাহলে কোণের মানটা ডেলের মানটা +π/2। তাহলে আদি দশা কোণের মানটা আমরা বের করে ফেলছি, ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। এবার আমরা সমীকরণে বসাবো, x=a sin ωt প্লাস ডেল। তো এই যে প্লাস ডেল, ডেলের মানটা বসাবো +π/2। তো সাইন 90 ডিগ্রি প্লাস সামথিং, তো সাইন 90 ডিগ্রি এখানে একটু দেখাই, এই যে সাইন 90 ডিগ্রি প্লাস সামথিং মানে এখানে এই কোয়াড্রেন্টে সাইন প্লাস, আর যেহেতু 90 ডিগ্রি তাহলে সাইন 90 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রির বিজোড় গুণিতক চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কি হবে, কজ হবে। তাহলে অতএব x=a cos ωt, মানে সাইন 90 ডিগ্রি প্লাস সামথিং মানে কজ থেটা আর কি, সাইন 90 ডিগ্রি প্লাস থেটা মানে কজ থেটা। তাহলে x=a cos থেটা প্লাস a cos থেটা। তাহলে কার গ্রাফ হবে, কজের গ্রাফ হবে। এই সমীকরণ বলতেছে সরণের গ্রাফটা কেমন হবে, এবার কজের গ্রাফ হবে। তাহলে দেখো তো এখানে কিছু কজের গ্রাফটা কেমন ছিল, এরকম না, যে আমরা জানি যে কজের গ্রাফটা হচ্ছে এরকম, এইখান থেকে শুরু হবে, যে t=0 সময় তার এই যে একটা সরণ থাকবে, পজিটিভ সরণ থাকবে, দেখো তাই আছে, বিস্তার থেকে যাত্রা শুরু। তাহলে সরণের গ্রাফটা আমরা পাইছি, এই ক্ষেত্রে সরণের গ্রাফটা আমরা পাইছি, তার মানে সমীকরণটাও ঠিক আছে, গ্রাফটাও ঠিক আছে, ঠিক আছে, দুইটা মিলে গেছে। কিন্তু দেখো রিলেট করো, ডেল বের করছো, ডেলের মানটা বসাইছো সমীকরণে, তুমি একটা কজের গ্রাফ পাচ্ছ, এবং দেখো যে গ্রাফটা তুমি এখানে আঁকছিলে সেটাও কিন্তু কজের গ্রাফ। বুঝতে পারছি না, খুব সহজ জিনিস না? আসো তাহলে বাদ বাকি দুইটা মিলাই, এটা মিলাই। দেখো এখানেও কিন্তু সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু, এখানেও সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু, কিন্তু এই ডিরেকশনটা বলে দিচ্ছে যে সাম্য অবস্থান থেকে সে এবার নিচের দিকে আসতেছে। তাহলে t=0 সময়ে সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু, কিন্তু ডিরেকশনটা নিচের দিকে নামতেছে। তাহলে চরকিটা কি এইখানে আছে বলো তো, না, এইখানে থাকলে সে তো উপরের দিকে যাওয়া শুরু করে, এইভাবে উপরের দিকে ঘোরা শুরু করে। তাহলে সে আছে কোথায়, এইখানে আছে। তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ করে আছে, পাই কোণ করে আছে, তাহলে ডেলের মান হচ্ছে পাই। তাহলে t=0 সময় অলরেডি সে একটা কোণে আছে। দেখো এই চিত্র আর এই চিত্র দুইটা কিন্তু একই, স্প্রিং এর ক্ষেত্রে দুইটা কিন্তু একই, এটাও সাম্য অবস্থা থেকে, এটাও সাম্য অবস্থা থেকে। এখান থেকে দশার ব্যাপারটা বোঝা যায়, আদি দশার ব্যাপারটা বোঝা যায়, অতটা কিন্তু ভালো ফিল করা যায় না, ঠিক আছে? তুমি যখন প্রো লেভেলে চলে যাবা, যখন মাস্টার লেভেলে চলে যাবা, তখন তুমি বুঝতে পারবা উপরের দিকে তাহলে আদি দশা 0, নিচের দিকে আদি দশা পাই। কিন্তু দেখো এটা ভালোভাবে বোঝার জন্যই বৃত্তাকার গতিটাকে দরকার হয়। যখন এখানে ছিল তাহলে আদি দশা 0, পজিটিভ এক্স এর সাথে 0 কোণ, আর যখন এখানে আছে তাহলে নিচের দিকে যাচ্ছে, মানে এইখানে আছে, এই পয়েন্টে আছে, দেখো এই পয়েন্ট থেকে এই যে নিচের দিকে যাওয়া শুরু করবে। তাহলে এখানে থাকে নিচের দিকে যাওয়া মানে, এখানে থেকে সাম্য অবস্থা থেকে নিচের দিকে যাওয়া মানে এই পয়েন্টে থাকা, তাহলে অলরেডি পজিটিভ এক্স এর সাথে একটা কোণ করে থাকা, যে কোণের মানটা কত, পাই। তাহলে এই ক্ষেত্রে আদি দশার মানটা কত, পাই। ক্লিয়ার? তাহলে আমরা এখন একটু সমীকরণে যাচাই করে দেখি, যে x=a sin ωt প্লাস ডেল, ডেলের মানটা হচ্ছে পাই। তাহলে সাইন পাই প্লাস সামথিং, তো সাইন 180 ডিগ্রি প্লাস সামথিং, তুমি দেখো মাইনাস সাইন আর কি, তাহলে এ এই যে মাইনাস চলে আসলো সামনে, তাহলে -a sin ωt। তাহলে গ্রাফটা কেমন গ্রাফ হবে, সাইনেরই গ্রাফ হবে, এই যে সাইনেরই গ্রাফ হবে, কিন্তু সামনে কি একটা মাইনাস। তাহলে এইটা যদি সাইন থেটার গ্রাফ হয়, এটা যদি সাইন থেটার গ্রাফ হয়, তাহলে মাইনাস সাইন থেটা হবে তার উল্টাটা, ইনভার্সন, ঠিক আছে? এটা যদি সাইন থেটা হয় তার ইনভার্সন, উল্টাটা হবে হচ্ছে মাইনাস সাইন থেটা। তাহলে এই যে এইটা হবে হচ্ছে মাইনাস সাইন থেটা, এই যে উল্টাটা। তো দেখো তো এখানে আমরা কি পাইছি, মাইনাস সাইন থেটাই পাইছি। দেখো এখান থেকে যখন যাত্রা শুরু করবে, তখন এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলে নিচের দিকে সরণ না, এই যে আস্তে আস্তে ঘুরে নিচের দিকে যাবে, তাহলে সরণটা এই যে নিচের দিকে এই পয়েন্টে পৌঁছাইলো, তারপর এখান থেকে যখন এখানে আসবে তখন এখান থেকে এখানে আসলো। তাহলে গ্রাফটা কার গ্রাফ পাইলাম, মাইনাস সাইনের গ্রাফ পাইলাম। তাহলে ডেলের মানটা বের করলাম, সমীকরণে বসালাম, দেখতেছি যে হ্যাঁ গ্রাফটাও ঠিকঠাক, গ্রাফটাও পাওয়া গেছে।
সমীকরণ অনুযায়ী গ্রাফটা সঠিক আছে। ঠিক আছে, এটা আমরা যাচাই করলাম। তাহলে 1 2 3 গেল, এবার আসো 4 নম্বরটা। এইটা এবার তুমি যাচাই করে দেখো তো ঠিকঠাক আছে কিনা। কোত্থেকে যাত্রা শুরু? নেগেটিভ বিস্তার থেকে যাত্রা শুরু। এই যে নেগেটিভ বিস্তার, x ইকুয়াল টু কি এখানে -a, এটা যদি হয় x ইকুয়াল টু +a, তাহলে এই পয়েন্ট x ইকুয়াল টু -a, নেগেটিভ বিস্তার থেকে যাত্রা শুরু। এখান থেকে আস্তে আস্তে উপরে যাচ্ছে, এই যে আস্তে আস্তে উপরে যাচ্ছে। তাহলে এই পয়েন্টে যদি স্প্রিংয়ের এই বস্তুটা থাকে, তাহলে বৃত্তাকার গতির ক্ষেত্রে এই যে চরকার কাঁটাটা থাকবে এখানে নেগেটিভ বিস্তার পয়েন্টে। এবার এটা যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। তাহলে এই ঘোরা শুরু করবে এই দিকে, এই যে এইভাবে ঘুরতেছে, ঘূর্ণন গতির দিকটা হবে এইদিকে। তাহলে দেখো এই যে আস্তে 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 উপরে গিয়ে সাম্য অবস্থায় পৌঁছাচ্ছে, স্মরণ শূন্য হচ্ছে। এটা ঘুরে এখানে গিয়ে পৌঁছাচ্ছে, স্মরণ শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এটা ঘুরে এখানে গিয়ে পৌঁছাচ্ছে, স্মরণ শূন্য হয়ে যাচ্ছে। তারপর আবার রেগুলার ওয়েতে সাইকেলটা কমপ্লিট করবে। এই আবার এরকম উপরে যাবে, সাম্য অবস্থা থেকে বিস্তার পয়েন্টে যাবে, আবার সেখান থেকে সাম্য অবস্থায় পৌঁছাবে। তাহলে এটা ঘুরে এই পয়েন্টে আসবে, তখন এটা ঘুরে এখানে আসবে, এভাবে চলতে থাকবে। তাহলে t = 0 সময় এবার তার একটা স্মরণ আছে, সেই স্মরণটা নিচের দিকে এবং তার মানটা হচ্ছে -a। তো এই ক্ষেত্রে আমাদের দশার মানটা খুঁজে বের করতে হবে। তো দশার মানটা আমরা খুঁজে কিভাবে বের করতে পারি? দেখো দশার মানটা খুঁজে কিভাবে বের করতে পারি। এই দিক থেকে তুমি যদি বলো তাহলে কোণের মানটা হচ্ছে -π/2। আর কেউ যদি বলো এই দিক থেকে নিব, তাহলে কি বলবে? 3π/2। তাহলে ডেলের মান এক্ষেত্রে দুইটাই হতে পারে, 3π/2ও বলতে পারো, আবার ডেলের মান -π/2ও বলতে পারো, দুইটাই হবে। তাহলে তুমি যদি এভাবে লেখো যে x = a sin ωt প্লাস ডেল, তাহলে প্লাস ডেল লিখলে +3/2। তাহলে দেখো 3/2, তাহলে এই যে π/2 এর 3 গুণিতক, তাহলে π/2 এর 3 গুণিতক হলে সাইন চেঞ্জ হয়ে cos হবে। তাহলে আমরা প্রথমে লিখি a cos ωt, এই যে লিখলাম। এবার কথা হচ্ছে এই যে সাইন চেঞ্জ হয়ে cos হলে এবার সামনে মাইনাস নাকি প্লাস, তো সেটা বুঝবো কোন কোয়াড্রেন্টে আছে তার উপরে। তাহলে এই যে π/2, এই যে 3π/2, তারপরে প্লাস সামথিং, তার মানে এই কোয়াড্রেন্টে, তো এই কোয়াড্রেন্টে তো সাইন মাইনাস, শুধুমাত্র এই কোয়াড্রেন্টে সাইন প্লাস, আর এখানে অল প্লাস। তাহলে এই কোয়াড্রেন্টে কি সাইন মাইনাস, তাহলে সাইন যেহেতু মাইনাস তাহলে সামনে মাইনাস হবে। তাহলে x = কি পাওয়া যাচ্ছে? -a cos ωt। কজেরই গ্রাফ আদি দশা কোণের মান হচ্ছে, আদি দশার মান হচ্ছে 3π/2, গ্রাফটা পাচ্ছি কজেরই গ্রাফ কিন্তু -cos। তাহলে কজের গ্রাফ যদি এইটা হয়, তার উল্টাটা, তার ইনভার্সন। তাহলে এই যে দেখো এই যে কজের গ্রাফ আঁকা আছে, তাহলে তার উল্টাটা হবে হচ্ছে -cos। তো দেখো -cosটাই পাওয়া যাচ্ছে, এই যে এটা হচ্ছে -cosের গ্রাফ। বুঝতে পারছি, ফিল আসছে এখন? মোটামুটি বোঝা গেছে যে দশার সাথে আসলে গ্রাফের সম্পর্কটা কেমন, বা দশা বোঝার জন্য এই বৃত্তাকার গতির আসলে কতটা মানে গুরুত্ব, এই জিনিসটা এখন বোঝা গেছে। তাহলে এখান থেকে আমরা মোটামুটি লিখতে পারলাম। কেউ যদি চাও যে আমরা এখানে 3+3π/2 না লিখে -π/2 লিখবো, হবে, কোনো সমস্যা নেই। দেখো x = a sin ωt, আমি যদি -ডেল লিখি তাহলে -π/2 লিখবো। তাহলে sin -π/2 প্লাস ωt, এটা মানে হচ্ছে -a cos ωt। ঠিক আছে, তো একই জিনিসই পাওয়া যাচ্ছে। এবার দেখো এখানে আর একটা চিত্র আছে। আমরা এখানে দেখাইছিলাম 0 ডিগ্রি নিয়ে যাত্রা শুরু, এখানে দেখাইছিলাম π/2, এখানে দেখাইছিলাম মানে পাই মানে 180, এখানে দেখাইছিলাম 270 মানে 3π/2। তো এখানে আমরা দেখাচ্ছি যে সার্টেইন একটা অ্যাঙ্গেল, সাপোজ এই পয়েন্ট, এটা না 0 ডিগ্রি না পাই, ঠিক আছে, পাই হলে এখান থেকে যাত্রা শুরু হইতো, আর 0 ডিগ্রি হলে এখান থেকে যাত্রা শুরু হইতো, তো তার মাঝামাঝি ধরো এটা 45 ডিগ্রি, 30 ডিগ্রি বা 60 ডিগ্রি কোনো একটা কোণ, π/6, π/3 বা π/4 এরকম কোনো একটা কোণ। তাহলে এই পয়েন্ট থেকে যদি যাত্রা শুরু হয় তাহলে গ্রাফটা দেখতে কেমন হবে? তাহলে এই পয়েন্টে তার ছায়ার দৈর্ঘ্যটা ছিল এরকম, তাহলে স্প্রিং তখন হচ্ছে এখানে, এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবে, তাহলে এটা ঘুরে আস্তে আস্তে উপরের দিকে যাবে, এই যে সর্বোচ্চ বিস্তার পয়েন্টে যাবে, তারপরে এটা ঘুরে সাম্যাবস্থায় আবার পৌঁছাবে, এটা ঘুরে সাম্যাবস্থায় যাবে, এখান থেকে আবার নিচের দিকে ঘুরে এখানে আসবে, এখান থেকে আবার নিচের দিকে ঘুরে এই যে রেগুলার ওয়েতে সাইকেলটা কমপ্লিট করতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আদি দশার কোণের মানটা হচ্ছে এইটা। এখন এটা π/3 হতে পারে, π/6 হতে পারে, π/4 হতে পারে, যে কোনো কিছু হতে পারে, মানে 0 এবং π/2 এর মাঝামাঝি। তো এটা আমি এই যে আলাদা করে একটু বোঝানোর জন্য আর একটা চিত্র একটু এঁকে দিছি। ক্লিয়ার? তাহলে মোটামুটি আদি দশা এবং এই ক্ষেত্রে এই যে গ্রাফের ব্যাপার বা বৃত্তাকার গতির সাথে সলনসন্ধিত স্পন্দন গতির এই যে সম্পর্কটা কেন গুরুত্বপূর্ণ, এই যে সম্পর্কটা স্থাপন করা বা রিলেট করা কেন গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা এখন বুঝতে পারছো। তো আমরা যদি চাই যে আদি দশা বের করব, সাপোজ আদি দশা বের করবে, এগুলো তো চিত্র দিয়ে বের করলাম। এখন মনে করো আমাদের হাতে চিত্রটিত্র কিছু নাই, আমরা আদি দশা বের করতে চাই, তাহলে আদি দশা কিভাবে বের করবো? আদি দশা বের করার একটা নিয়ম শিখাই দিচ্ছি, তারপরে আমরা আদি দশা বের করাটা দেখবো। আদি দশা মানে t = 0 সময়ে কোণ, 0 সময়ে কোণ। তাহলে তুমি কি করবা? এই যে সমীকরণটা x = a sin ωt প্লাস ডেল, এই সমীকরণে তুমি t এর মানটা 0 বসাই দিবা, t এর মানটা 0 বসায় স্মরণের মানটা এখানে বসাবা, সেখান থেকে তুমি আদি দশা কোণের মানটা বের করতে পারবা। দেখাই আমি কয়েকটা ক্ষেত্র এখানে একটু দেখাই। যেমন মনে করো যে আমি এই ক্ষেত্রে আদি দশা কোণের মানটা বের করতে চাই, এই ক্ষেত্রে আদি দশা কোণের মানটা বের করতে চাই। তাহলে সমীকরণ হচ্ছে x = a sin ωt প্লাস হচ্ছে ডেল। আমার মনে করো এই বৃত্তাকার গতি নাই, এটা আমি ঢেকে রাখছি, নাই এটা। t = 0 সময় তার স্মরণ কত? x = +a, তা আমি সেটা বসাবো।
যে টি ইকুয়াল টু 0 সময়ে এক্স ইকুয়াল টু প্লাস এ বসালাম, তারপরে এ সাইন ওমেগা টি কখন টি ইকুয়াল টু 0 সময় প্লাস এ বসাই দিছো, তাহলে এটার মান কত, 0 প্লাস ডেল। তাহলে দেখো তো এখান থেকে কি পাওয়া যাচ্ছে, সাইন ডেল ইকুয়াল টু এ ডিভাইডেড বাই এ দ্যাট ইজ প্লাস 1। তাহলে সাইন ডেল যদি প্লাস 1 হয়, ডেলের মান কত হবে, প্লাস পাই বাই 2। তাহলে আদি দশা কোণের মানটা কত, প্লাস পাই বাই 2। হ্যাঁ আদি দশা কোণের মানটা তো হ্যাঁ প্লাস পাই বাই 2। বের করছো না, ঠিকঠাক আছে না, বের করতে পারছি তো। আমি যদি এইখানে আদি দশা কোণের মানটা বের করতাম তাহলে কি হইতো, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে টি ইকুয়াল টু 0 সময় এক্স এর মান কত সেটা আমাদের দেখতে হবে। তাহলে টি ইকুয়াল টু 0 সময়ে দেখো সাম্যাবস্থা থেকে সরণ হচ্ছে এতটুকু, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু মাইনাস এ। তাহলে এইখানে এই সমীকরণ এক্স এর জায়গায় মাইনাস এ বসাই দিব, এটা ইকুয়াল টু এ সাইন এই যে ওমেগা টি মানটা 0 হয়ে গেল, তাহলে ডেল। তাহলে সাইন ডেল ইকুয়াল টু এবার -1, তাহলে অতএব ডেল ইকুয়াল টু কত, -পাই বাই 2 অথবা 3 পাই বাই 2। তো সাইন -90 ডিগ্রির মানও হচ্ছে -1 আর সাইন 3 পাই বাই 2 270 ডিগ্রির মানও হচ্ছে -1। তাহলে এটা দিলেও হইলো, এটা দিলেও হইলো। ঠিক আছে, আমি যদি এই পয়েন্টে বের করতে চাই, এই ক্ষেত্রে যদি বের করতে চাই, তো দেখো এই পয়েন্টে বের করি আমরা। এক্স ইকুয়াল টু কি ছিল, এ সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে এক্স এর মানটা কত, এই পয়েন্টে এক্স এর মানটা কত, টি ইকুয়াল টু 0 সময় এক্স এর মানটা কত, 0 বসাও, 0 বসাও, 0 এ সাইন, এটার মান হয় যে ওমেগা টি এর মান, টি এর মান 0 বসালাম, তাহলে সাইন ডেল। তাহলে অতএব সাইন ডেল ইকুয়াল টু কত, 0। তাহলে অতএব ডেল ইকুয়াল টু কত, সাইন ডেল যদি 0 হয় তাহলে ডেল ইকুয়াল টু কত, 0 পাই এরকম ডট ডট ডট। তাহলে 0 বা পাই দুটোই হতে পারে, 0 হতে পারে পাইও হতে পারে। তাহলে 0 হলেও দেখো এইটা, এই যে যদি কোণের মানটা 0 হয় তাও সে সাম্য অবস্থায় থাকে, আবার কোণের মানটা যদি পাই হয় তাও সে সাম্য অবস্থায় থাকে, মানে দুইটা একবারে হয়ে গেল আর কি এখানে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা আদি দশাটা বের করবো। আদি দশা বের করার জন্য নিয়ম হচ্ছে এইটা, টি ইকুয়াল টু 0 সময় কোণ। তাহলে টি ইকুয়াল টু 0 সময় তুমি সমীকরণে সরণের মানটা বসাও, সেখান থেকে কোণের মানটা বের করো। টি ইকুয়াল টু যদি তুমি 0 বসাও তাহলে এই যে ওমেগা টি এর পার্ট যেটা, এই যে ওমেগা টি এর পার্ট এটা তো 0 হয়ে যায়। তাহলে সেখান থেকে খুব সহজে ডেলের মানটা, সাইন ডেল ইকুয়াল টু সামথিং, সেখান থেকে ডেলের মানটা বের করা যায়। এটাই হচ্ছে আমাদের আদি দশা কোণের মানটা অর্থাৎ ডেলের মানটা বের করার প্রসেস। তো আমরা বিভিন্ন ম্যাথ যখন করবো তখন এইভাবেই কিন্তু আদি দশা কোণের মানটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আদি দশার ব্যাপারটা গেল। এইবার দশার ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে যে দশা কি মিন করে। আমরা একটা সংজ্ঞা পড়ছিলাম না, যে সংজ্ঞাটা হচ্ছে কোনো একটা সরলসন্ধিত স্পন্দন গতির ক্ষেত্রে দশা বলতে বোঝা যায় গতির সম্যক অবস্থা। তো গতির সম্যক অবস্থা কিভাবে দশা হয় এই জিনিসটা একটু দেখব। তো চলো এইটুকু আগে মুছি, তারপরে দেখি ওইটা। বইয়ে আমাদের দশার যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা আমি একটু প্রথমে লিখে নিই। দশার সংজ্ঞাটা এরকম আছে যে সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কোনো কণার, সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কোনো কণার গতির সম্যক অবস্থাকে দশা বলে। গতির সম্যক অবস্থাকে দশা বলে। দেখো আমি যখন তোমাকে সরলছন্দিত স্পন্দন গতির সমীকরণ বের করা শিখালাম, তখন সমীকরণ বের করে ওখানে ওমেগা টি প্লাস ডেল এটাকে আমি বললাম দশা। তো ওমেগা টি প্লাস ডেল এটা তো একটা কোণ, এই কোণটাকে আমি বলতেছি দশা। আর সংজ্ঞায় কি বলা হচ্ছে, সরলছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কোনো কণার গতির সম্যক অবস্থাকে দশা বলে। তো এই দুইটা ব্যাপার কিন্তু রিলেট করতেছে না। একটাতে আমি কোণ বলতেছি, কোণটাকে বলতেছি দশা, আর এখানে বলতেছি গতির সম্যক অবস্থা। তো কোণ কিভাবে গতির সম্যক অবস্থাটাকে রিপ্রেজেন্ট করে? ঠিক আছে, এই যে সংজ্ঞাটা দ্বারা কিন্তু ওভাবে ফিল করা যাচ্ছে না, সংজ্ঞার অন্তর্নিহিত তাৎপর্যটা কিন্তু সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারতেছি না। তো আমরা একটু বোঝার ট্রাই করি যে সংজ্ঞাটার অন্তর্নিহিত তাৎপর্যটা কি, কিভাবে কোনো একটা কৌণিক অবস্থা ওমেগা টি প্লাস ডেল এইটা কিভাবে দশাটাকে রিপ্রেজেন্ট করে বা কিভাবে গতির সম্যক অবস্থাটাকে রিপ্রেজেন্ট করে। এই যে গতির সম্যক অবস্থা, এটা বলতে আমরা তিনটা জিনিসকে বুঝি। সরলছন্দিত স্পন্দন গতির সরণ, বেগ, ত্বরণ, এই তিনটা জিনিসকে বোঝা যায়। তাহলে গতির সম্যক অবস্থা বলতে বোঝা যায় সরণ, যেটাকে আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, বেগ ভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর ত্বরণ। তাহলে গতির সম্যক অবস্থা বলতে এই তিনটা জিনিসকে বোঝায়। এখন আমি যদি সরণ বের করতে পারি, কোনো একটা সরলছন্দিত স্পন্দন গতি সম্পন্ন করার সরণটা যদি বের করতে পারি, আর দেখো সরণটা বের করতে গেলে কিন্তু সরণের যে সমীকরণটা এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এই যে সরণটা বের করতে গেলে কিন্তু আমার এই জিনিসটা লাগে। কোনো একটা নির্দিষ্ট সময় সরণটা বের করতে গেলে আমার এতটুকু লাগে, এই যে কৌণিক অবস্থাটা লাগে। তাহলে আমি যদি এই কৌণিক অবস্থাটা জানি, সরণ বের করতে পারবো। আর সরণ বের করতে পারলে একবার ডিফারেন্সিয়েট করলে বেগ বের হয়ে আসবে, তারপরে বেগকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ বের হয়ে আসবে, বা বলতে পারো সরণকে দুইবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ বের হয়ে আসবে। এখন শুধু এদের মান জানলেও হবে না, এদের কিন্তু আমাদের দিকও জানা লাগবে, সরণের দিক, বেগের দিক, ত্বরণের দিক, এগুলো কিন্তু আমাদের জানা যাবে, কারণ এই তিনটা ভেক্টর রাশি। তাহলে আমাদের গতির সম্যক অবস্থা বলতে এই তিনটা জিনিসকে বোঝায়, এই তিনটা জিনিসের মান। এবং আমি যদি গতির ডিরেকশন, বেগের ডিরেকশন বা ত্বরণের ডিরেকশন, সরণের ডিরেকশন অর্থাৎ দিক যদি জানি, তাহলে কিন্তু আমি গতির সম্যক অবস্থা সম্পর্কে পুরোপুরি জানবো। তো এই গতির সম্যক অবস্থাটা জানতে গেলে দেখো এই জিনিসটা জানা লাগে, কারণ এই জিনিসটা জানা থাকলে এক্স বের করা যাবে, এক্স বের করা থাকলে বেগ বের করা যাবে, বেগ বের করা থাকলে
ত্বরণ বের করা যাবে। তাহলে গতির সম্যক অবস্থা জানার জন্য মেইন গুরুত্বপূর্ণ জিনিসটাই হচ্ছে দশাটা, এই যে ওমেগা টি প্লাস ডেল, এটাকেই বলা হচ্ছে দশা। এখন এই জিনিসটাকে আমরা আরেকটু ভালোভাবে ফিল করতে চাই, ভালোভাবে বুঝতে চাই, তো তার জন্য আমরা একটা উদাহরণ চিন্তা করি। তো উদাহরণ কি, সরলছন্দিত স্পন্দন গতি উদাহরণ কি, স্প্রিং। যে হচ্ছে একটা স্প্রিং এর মাথায় একটা বস্তু ঝুলানো আছে, এইটা হচ্ছে সাম্য অবস্থা। স্প্রিংটা একটু প্রসারিত হয়ে এভাবে ঝুলে আছে, এটা হচ্ছে সাম্য অবস্থা। এবার এই স্প্রিংটাকে একটু নিচের দিকে টান দিয়ে বা উপরের দিকে চাপ দিয়ে ছেড়ে দিলে অসিলেশন শুরু হয়ে যাবে। তো আমি এরকম অসিলেশনের বিভিন্ন পয়েন্টটাকে এখানে একটু আঁকবো। তো মনে করো এটা উপরের দিকে যাত্রা শুরু করতেছে, সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু, তাহলে t=0 সময় এই পয়েন্ট থেকে যাত্রা শুরু, যাচ্ছে কোন দিকে, উপরের দিকে। তাহলে উপরের দিকে গিয়ে দেখো কোনো একটা সময় সে এখানে পৌঁছাবে, কিছু সময় পরে সে এইখানে পৌঁছাবে, এই পয়েন্টে গিয়ে পৌঁছাবে। তো এই পয়েন্টে যখন পৌঁছাচ্ছে তখন কিন্তু সাম্য অবস্থান থেকে একটা সরণ আছে, এই যে এতটুকু হচ্ছে সরণ। তারপর এটা আরও উপরের দিকে উঠবে, আরও স্প্রিংটা আরও সংকুচিত হয়ে যাবে, আরও সংকুচিত হয়ে আরও একটু উপরের দিকে উঠবে, এই যে সংকুচিত হয়ে এখানে পৌঁছাইলো। ধরে নিচ্ছি এটাই হচ্ছে বিস্তার, এটাই হচ্ছে x=+a, এটাই হচ্ছে বিস্তার, এই বিস্তার পয়েন্টে পৌঁছালো। এরপর আবার নিচে নামা শুরু করবে। তাহলে এরপরে আবার নিচে নামা শুরু করলে আরও একটা পয়েন্ট আমি এখানে নিচ্ছি, যে নিচে নামা শুরু করলে মনে করো এই পয়েন্টে পৌঁছালো, এই পয়েন্টটা আমি নিলাম। তারপরে আরও নিচে সাম্য অবস্থায় আবার ফিরে আসবে, তাহলে এই যে আবার সাম্য অবস্থায় ফিরে আসলো, স্প্রিংটা আবার এই যে সাম্য অবস্থায় ফিরে আসলো। তো এরকম আমি মনে করো যে অসিলেশনটার একটা হাফ সাইকেল দেখালাম, সাম্য অবস্থা থেকে এখানে গেল, তারপরে বিস্তারে পৌঁছাইলো, তারপর আবার নিচের দিকে নামলো, এই পয়েন্টে আসলো, তারপর আবার সাম্য অবস্থায় ফিরে আসলো। তো তুমি দেখো এই দুইটা পয়েন্টে সরণের মান কিন্তু একই, এই যে এখানে সরণ হচ্ছে এইটা, এখানে সরণ হচ্ছে এইটা, সরণের দিকটা উপরের দিকে, এখানে যদি +x সরণ হয় এখানেও +x সরণ, মানে সরণের ডিরেকশন একই দিকে, সরণের ডিরেকশন একই দিকে এবং মানও কিন্তু একই। তাহলে এই পয়েন্টে সরণের মান যদি একই হয়, ভালো করে বোঝো, সরণের মান যদি একই হয় তাহলে বেগের মানও একই হবে, বেগের মান যদি একই হয় ত্বরণের মানও একই হবে। তাহলে এই দুইটা পয়েন্টে সরণের মান একই, বেগের মান একই, ত্বরণের মানও একই। আমি এখন এই জিনিসটাকে একটু এই যে চরকির মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, এই যে চরকা এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই। তাহলে যাত্রা শুরুর সময় চরকাটা কিন্তু এখানে ছিল, এই যে এখানে ছিল। তাহলে তারপরে এখান থেকে যখন এখানে পৌঁছাইছে, এখানে যখন পৌঁছাইছে তখন চরকির কাঁটাটা ঘুরে এই পয়েন্টে গেছে, এই যে চরকির কাঁটাটা ঘুরে এই পয়েন্টে গেছে, যেটাকে আমরা নীল কালি দিয়ে আঁকছি। তাহলে এইটাকে একটু আমরা নীল কালি দিয়ে আঁকি, যে এই পয়েন্টে পৌঁছাইছে। এরপরে ঘুরে এই পয়েন্টে বিস্তার, এই যে বিস্তার পয়েন্টটা হচ্ছে এইটা। তারপরে এখান থেকে ঘুরে এই যে বিস্তার পয়েন্ট, এখান থেকে ঘুরে আবার এই পয়েন্টে আসছে, এই যে লাল কালি দিয়ে যেটা আঁকছি। তাহলে এখান থেকে ঘুরে যখন এখানে আসছে তখন হচ্ছে এই যে লাল কালি, এই যে এটা আমি আঁকতেছি। এবার এই পয়েন্টের অবস্থানটা চরকাতে দেখাচ্ছি, তাহলে চরকায় থাকলে এখানে, তাহলে এই পয়েন্টে আসতেছে। তাহলে এই যে দেখো দুইটা পয়েন্ট, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট। এই পয়েন্টে সরণের মান হচ্ছে এতটুকু, এতটুকু, আর এই পয়েন্টে যখন আসে তখন সরণের মান হচ্ছে এতটুকু, এই যে সরণের মান হচ্ছে এতটুকু। দেখো দুই ক্ষেত্রে সরণ একই, দুই ক্ষেত্রে সরণটা একই, দুই ক্ষেত্রে সরণ একই হলে বেগ একই হবে, বেগ একই হলে ত্বরণও একই হবে। এখন এই দুইটা পয়েন্ট কিন্তু একই পয়েন্ট না, সরণ একই, বেগ একই, ত্বরণ একই, বাট দুইটা পয়েন্ট একই পয়েন্ট না। সরণ একই, বেগ একই, ত্বরণ একই, এটা তো বোঝা যায়। যে দেখো এই যে সরণ যা, এখানেও সরণ তাই, এই যে এখানে সরণ যা, এখানে সরণ তাই, দুই ক্ষেত্রে সরণ একই, দুই ক্ষেত্রে সরণ একই, দুই ক্ষেত্রে তাহলে বেগও একই হবে। সরণের মান যদি এক হয় বেগও একই হবে, বেগের মান যদি সেম হয় ত্বরণের মানও সেম হবে দুই ক্ষেত্রে। তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম যে তিনটা জিনিসের মান সমান, কিন্তু এই দুইটা পয়েন্ট কি সেম পয়েন্ট? না, সেম পয়েন্ট না। কেন সেম পয়েন্ট না? কারণ এই পয়েন্টে যখন ছিল সে উপরে উঠতেছিল, দেখো এই পয়েন্টে যখন ছিল উপরে উঠতেছিল, বেগের ডিরেকশন উপরের দিকে, এই যে বেগের ডিরেকশনটা উপরের দিকে। আর এই পয়েন্টে যখন ছিল তখন নিচের দিকে নামতেছিল, তাহলে বেগের ডিরেকশনটা কোন দিকে? নিচের দিকে। তাহলে বেগের মান একই কিন্তু বেগের ডিরেকশন আলাদা, বেগের মান একই বাট বেগের ডিরেকশনটা কিন্তু আলাদা, গতির ডিরেকশনটা কিন্তু আলাদা। তাহলে এই দুইটা পয়েন্ট হচ্ছে ভিন্ন ভিন্ন দুইটা পয়েন্ট। তাহলে স্প্রিং যখন অসিলেশন হচ্ছে, স্প্রিংয়ে যখন অসিলেশন তৈরি হচ্ছে তখন যে ভিন্ন ভিন্ন পয়েন্ট, এটা আমি কিন্তু বুঝতে পারবো না, কারণ স্প্রিং এভাবে অসিলেট করতেছে। তাহলে এই পয়েন্টটা আমি ছবি তুললাম, দেখো এই একটা ছবি তুললাম, এই একটা ছবি তুললাম, তাহলে দুইটা দেখে কিন্তু সরণটাকে আমার একই রকম মনে হচ্ছে। ছবি তোলার পরে কিন্তু আমি বুঝতে পারবো না এটা কোন দিকে যাচ্ছে আর এটা কোন দিকে আসতেছে। ভিডিও দেখলে বুঝতে পারবো, ছবি তুললে বুঝতে পারবো। যে এই একটা ছবি তুললাম, এই পয়েন্টের ছবি তুললাম, এই পয়েন্টের ছবি তুললাম, এই পয়েন্টের ছবিটা আমি তোমাকে দিলাম, এই পয়েন্টের ছবি আমি তোমাকে দিলাম, দিলে তুমি বলবা এই পয়েন্টও যা, এই পয়েন্টও তাই। আমি আলাদা কালে দিয়ে আঁকছি বলে ভিন্ন ভিন্ন, কিন্তু স্প্রিংটা একই স্প্রিং। তাহলে তুমি যদি ছবি দেখো তাহলে তোমার কাছে এই পয়েন্টও যেটা মনে হবে এই পয়েন্টও সেটা মনে হবে ছবি দেখলে। ভিডিও দেখলে হয়তো তুমি বুঝবা উপরে উঠতেছে নিচে নামতেছে, কিন্তু ছবি দেখলে এই পয়েন্টকে যা মনে হবে এই পয়েন্টকেও তাই মনে হবে, কিন্তু দুইটা পয়েন্ট কি একই পয়েন্ট? একই পয়েন্ট না। এই যে একই পয়েন্ট না সেটা কিন্তু আমি এই চরকাতে বুঝতে পারি। দেখো এই যে চরকায় যখন ঘুরতেছে তখন এইখানকার যে পয়েন্টটা সেটা হচ্ছে এখানে, আর যখন এখানে পৌঁছাচ্ছে তখন হচ্ছে এখানে। দুটো যে ভিন্ন ভিন্ন পয়েন্ট এটা কিন্তু আমি এই যে চরকাতে বুঝতে পারতেছি। তো তুমি দেখো যখন এই পয়েন্ট আসে তখন কোণ হচ্ছে এইটা, এই যে সাম্য অবস্থান থেকে কোণ হচ্ছে এইটা, এই যে কৌণিক অবস্থা হচ্ছে এইটা। আর যখন এই পয়েন্ট আসছে তখন আরো বেশি কোণে ঘুরে আসছে। কিভাবে আরো বেশি কোণে ঘুরলো? এখান থেকে এখানে গেল, তারপর আবার বিস্তারে গেল, তারপর আবার নিচে ফিরে আসলো। তাহলে আরো বেশি সময় ধরে অসিলেশন হয়েছে না যখন এই পয়েন্টে পৌঁছাইছে?
তাহলে এ আরও বেশি কোণে ঘুরছে না? আমি যদি বলি এর কৌণিক অবস্থা আর এর কৌণিক অবস্থা দুইটার মধ্যে কার বেশি, তাহলে অবশ্যই এর বেশি। এ তো আগে, তারপরে আরও কিছুক্ষণ পরে এ, তাহলে আরও কিছুক্ষণ পরে যদি হয় তাহলে এর কৌণিক দশাটা বেশি, কৌণিক অবস্থাটা বেশি। তাহলে সেটা দেখো এই চিত্রে এখানে চরকাতে বোঝা যায় যে এর জন্য কোণ হচ্ছে এতটুকু আর এর জন্য কোণ হচ্ছে এতটুকু। দেখো এর জন্য কোণটা বেশি, তাহলে এর জন্য কোণ এটা যদি θ1 হয়, এর জন্য এই কোণটা হবে হচ্ছে θ2। সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু, তাহলে ডেলের মান কত? 0, ডেলের মানটা হচ্ছে 0। তাহলে এই যে θ1টা, এই θ1টা হবে ওমেগা T1 আর এই যে θ2টা এটা হবে ওমেগা T2। দেখো দুই ক্ষেত্রে দশাটা আলাদা। এই ক্ষেত্রে যদি আমি টোটাল দশাটা বলি তাহলে দশাটা হবে ওমেগা T1 মানে θ1 প্লাস হচ্ছে ডেলের মান তো কত? 0 ডিগ্রি। আমি ডেল দিয়ে লিখতেছি এখানে, যেহেতু এখানে ডেলের মান 0 ডিগ্রি, তুমি পরে 0 ডিগ্রি বসায় নিতে পারো। আর যখন এই পয়েন্ট আছে তখন দশা কত? তখন হচ্ছে ওমেগা T2 প্লাস হচ্ছে ডেলের মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এই পয়েন্টে দশা আর এই পয়েন্টে দশা দেখো আলাদা, এই পয়েন্টে কোণ আর এই পয়েন্টে কোণ দেখো আলাদা। তাহলে দুইটা কিন্তু সেম পয়েন্ট না, সেটা বুঝায় দেয় কি? কোণ। এই কোণই বুঝায় দেয়, এই কোণ মানেই তো দশা, কোণ মানেই তো অবস্থা। তাহলে অবস্থাটাকে কে রিপ্রেজেন্ট করে? জাস্ট একটা কোণ। কি অদ্ভুত না? এই অবস্থাটাকে জাস্ট রিপ্রেজেন্ট করে দেয় কে? একটা কোণ। আমি চিত্র দেখে, বেগ দেখে, ত্বরণ দেখে কিন্তু বুঝতে পারবো না, ত্বরণের মান দিয়ে, বেগের মান দিয়ে, সরণের মান দিয়ে কিন্তু বুঝতে পারবো না। সব কিছুই কিন্তু এই দুইটা পয়েন্টে একই, কিন্তু দেখো দশা আলাদা। এই পয়েন্টে সরণের মান, বেগের মান, ত্বরণের মান একই, বাট দশা দেখো আলাদা। তাহলে দশা যেহেতু আলাদা, তাহলে দুইটা পয়েন্ট ভিন্ন ভিন্ন, দুইটা পয়েন্টের কৌণিক অবস্থা আলাদা। তাহলে এই অবস্থাটাকে রিপ্রেজেন্ট করে দেয় কে? দশা। আমি এই পয়েন্টে থাকলে দেখতে বুঝতে পারি যে এটা এই দিকে যাচ্ছে, এইভাবে ঘুরতেছে, তার মানে আরও উপরের দিকে উঠতেছে। আর এটাকে এখান থেকে বুঝতে পারি যে এটা নিচের দিকে নামতেছে, এইভাবে নিচের দিকে নামতেছে। তাহলে এর গতিটা নিচের দিকে, বেগের ডিরেকশনটা নিচের দিকে, এর বেগের ডিরেকশনটা উপরের দিকে। তাহলে দেখো এই যে চরকায় দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি। আমি যদি গ্রাফে দেখি, দেখো গ্রাফে যদি দেখা হয় তাহলে গ্রাফটা তো এরকম হবে, এই যে এরকম গ্রাফ হবে। তাহলে এই পয়েন্ট হচ্ছে এখানে, নীলকালি দিয়ে আঁকি, এই পয়েন্টটা হচ্ছে এখানে, আর এই পয়েন্টটা হচ্ছে এইখানে, যে আরও কিছু বেশি দূর ঘুরে যাবে। এই পয়েন্টটা হচ্ছে এইখানে। দেখো এই পয়েন্টে সরণের মান যা, এই পয়েন্টে সরণের মান তাই, কিন্তু এরপরে দেখো উপরের দিকে যাচ্ছিল আর এরপরে দেখো নিচের দিকে আসতেছিল। তাহলে দুইটা পয়েন্ট যে ভিন্ন ভিন্ন পয়েন্ট, কে বোঝায় দেয়? দশাটা বোঝায় দেয়। তাহলে এই ক্ষেত্রে এই পয়েন্টে দশাটা হচ্ছে ওমেগা T1 প্লাস ডেলের মান এখানে 0 হয়েছে, আর এই ক্ষেত্রে দশা হচ্ছে ওমেগা T2 প্লাস ডেল, মানে কতটুকু কোণে ঘুরে গেছে। এই যে ঘূর্ণন গতিটা, এটা আমরা কীভাবে বের করবো? θ = ওমেগা T, তাহলে θ = ওমেগা T1, আর আদি কোণ কতটুকু ছিল? ডেল, আর ডেলের মান তো 0। তাহলে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে θ1, আর এই ক্ষেত্রে এই কোণটা হচ্ছে θ2 = ওমেগা T2। তাহলে বুঝতে পারছি দশা কিভাবে কোনো একটা সরলছন্দিত স্পন্দন সম্পন্ন কণার গতির সম্মুখ অবস্থাটাকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে দশাটাকে মোটামুটি এখন মনে হয় আমরা ফিল করতে পারলাম। এখন আমরা জাস্ট সংজ্ঞাটা পড়বো, পড়ে তারপরে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসবো, তা না। অনেকে এই জিনিসটা বুঝেই না যে দশা কিভাবে একটা কোণ হয়, গতির সম্মুখ অবস্থা কিভাবে একটা কোণ হয়। তো দেখো গতির সম্মুখ অবস্থায় কোণটাকেই রিপ্রেজেন্ট করে। এই গতির সম্মুখ অবস্থাটাকে খুব ভালোভাবে ফিল করার জন্য তোমার এই কোণটাকে জানতে হবে, কৌণিক অবস্থাটাকেই জানতে হবে। তাহলে দশা নিয়ে আমাদের মোটামুটি যে মানে কনফিউশন ছিল বা যে একটা মানে ধোঁয়াশা ব্যাপার ছিল, সেটা কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা দশা জিনিসটাকে খুব ভালো করেই ফিল করতে পারছি। আমরা সরলছন্দিত স্পন্দনের সরণের যে সমীকরণটা আনলাম, অনেক কষ্ট করে সরলছন্দিত স্পন্দনের সরণের যে সমীকরণটা আনলাম, সেটা কিন্তু আমরা খুব সহজে বৃত্তাকার গতি থেকেই মানে আরও খুব সহজে আনতে পারি। এতক্ষণ তো আমি অনেক কিছু কথাবার্তা বলছি, এবার দেখো কোনো কথাবার্তা না, জাস্ট ক্যালকুলেশনের মাধ্যমে কীভাবে এই সমীকরণটা আনা যায়। তাহলে কোনো একটা সরলছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কণা, সেটা এভাবে অসিলেট করতেছে, আর তার জন্য এরকম একটা চরকার গতি আমরা চিন্তা করতেছি। তো মনে করো যে টি সময় পর এখান থেকে ঘুরে এখানে গেছে, এই যে এখান থেকে ঘুরে এখানে গেছে, তাহলে এখান থেকে ঘুরে এখানে গেছে ওমেগা কৌণিক বেগ নিয়ে। তাহলে ওমেগা কৌণিক বেগ নিয়ে গেলে কতটুকু কোণ এখানে তৈরি করলো? থেটা কোণ। এই যে থেটা কোণ, এই যে থেটা কোণটা, থেটা = কী হবে? ওমেগা টি। যাত্রা শুরু কোন পয়েন্ট থেকে? এই পয়েন্ট থেকে যাত্রা শুরু। টি = 0 সময় থেকে যাত্রা শুরু। এখান থেকে যাত্রা শুরু করে টি সময় সে এখানে পৌঁছাইছে, তাহলে এই পয়েন্টে টি = টি। তাহলে সময় ব্যবধানটা কত? এই পয়েন্ট থেকে এখানে আসতে সময় ব্যবধানটা কত? সময় ব্যবধানটা হচ্ছে t - 0, দ্যাট ইজ টি। এই সময় তার কৌণিক সরণ থেটা = কী হবে? ওমেগা টি। এখন ছায়ার দৈর্ঘ্য যেটা, মানে এই স্প্রিংটা এখান থেকে যাত্রা শুরু করে এই পয়েন্টে পৌঁছাইলো, তাই না? এই যে এই পয়েন্টে পৌঁছালো, তাহলে এইটুকু ছায়ার দৈর্ঘ্য বা এইটুকু হচ্ছে সরণ। তাহলে দেখো তো সেই সরণটা আসলে এইটা না সরণ, এই সরণটাকে আমরা বলতেছি না এক্স না। আর এই যে চরকার যে বাহুর দৈর্ঘ্যটা, সেটা ছিল বিস্তার। এই যে বাহুর যে দৈর্ঘ্যটা, সেটা ছিল বিস্তার, সেটা ছিল এ। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার কথা একটু চিন্তা করো। দেখো তো একটা সমকোণী ত্রিভুজ না? এই সমকোণী ত্রিভুজের সাইন থেটা নাও তো, সাইন থেটা নাও। সাইন থেটা = লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ আছে। তো লম্ব কি? এক্স, আর অতিভুজ কি? এ। তাহলে অতএব এক্স = কী হবে? এ সাইন থেটা, আর থেটা = কি? ওমেগা টি। তাহলে অতএব এক্স = কি হচ্ছে?
এ সাইন ওমেগা টি। যখন ডেল মানে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু, তাহলে এই পয়েন্টে আদি কোণের মানটা কত ছিল? 0। তাহলে যখন 0 কোণ নিয়ে যাত্রা শুরু তখন হচ্ছে এইটা। কিন্তু যদি একটা কোণ নিয়ে যাত্রা শুরু করে, দেখো এই চিত্রে দেখায় একটু, যদি একটা কোণ নিয়ে যাত্রা শুরু করে, সাপোজ মনে করো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো, তাহলে টি ইকুয়াল টু 0 সময় এই পয়েন্ট থেকে যাত্রা শুরু, তাহলে অলরেডি একটা কোণ আছে, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে ডেল, অলরেডি এই কোণ নিয়ে যাত্রা শুরু। তারপরে এইখান থেকে এখানে এসে পৌঁছাইলো, তাহলে এখান থেকে এখানে এসে পৌঁছালো টি সময়, তাহলে এই পয়েন্টে টি ইকুয়াল টু টি, তাহলে এখান থেকে এখানে আসার এই যে সময় ব্যবধানটা সেটা হচ্ছে টি মাইনাস 0, দ্যাট ইজ টি। তাহলে এই সময় সে যে কোণটা তৈরি করলো এই কোণটা হচ্ছে থেটা, এই যে এই কোণটা হচ্ছে থেটা। তাহলে এই থেটা ইকুয়াল টু কী হবে? ওমেগা টি হবে। এবার আসো এই পয়েন্ট থেকে লম্ব টানো, এই যে লম্ব টানলা, তাহলে লম্ব টানলে এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য বা এটা হচ্ছে সাম্যাবস্থা থেকে সরণ, এটা হচ্ছে এক্স, এই এক্সের মানটা আমরা বের করতে চাই। আর এইটা হচ্ছে বিস্তার, এই যে বাহুটা, এই বাহুটা হচ্ছে বিস্তার। তাহলে তুমি এবার দেখো তো এই যে কোণটা, এই কোণটা এবার কত, টোটাল কোণটা কত? এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই টোটাল কোণটা কত? থেটা প্লাস ডেল। তাহলে এবার আমাদের লিখতে হবে সাইন থেটা প্লাস ডেল, এটা ইকুয়াল টু এই যে থেটা প্লাস ডেল, এটা ইকুয়াল টু কী হবে? লম্ব এক্স ডিভাইডেড বাই অতিভুজ এ, এক্স ডিভাইডেড বাই এ। তাহলে অতএব এক্স ইকুয়াল টু এ এ সাইন থেটা প্লাস ডেল। আর থেটা মানে কত? এই থেটা মানে কত? টি সময় এখান থেকে এখানে আসছে কত কৌণিক বেগ নিয়ে? ওমেগা কৌণিক বেগ নিয়ে। তাহলে থেটা ইকুয়াল টু কী হবে? ওমেগা টি। তাহলে থেটার পরিবর্তে ওমেগা টি লিখে দিলাম, ওমেগা টি। এই দেখো সরণের সমীকরণ হয়ে গেল। ঠিক আছে, তো সরণের সমীকরণ এভাবে দেখো খুব সহজেই পাওয়া যায়। বুঝতে পারছি আমরা ব্যাপারটা? তাহলে ডেলের পরিচয় কি? আদি দশা টি ইকুয়াল টু 0 সময় কোণ, আর যে কোনো সময়ের যদি দশা চিন্তা করি তাহলে টোটাল কোণ। আমি যদি কোনো একটা মুহূর্তের দশা চিন্তা করি তাহলে বুঝাবে টোটাল কোণটা, যেমন এখানে টোটাল কোণ। তাহলে এই টোটাল কোণটা কি? থেটা প্লাস ডেল, আর থেটা মানে ওমেগা টি। তাহলে টোটাল কোণটা কি? এক্স অক্ষের সাথে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে টোটাল যে কোণটা, তাহলে সেটা হবে ওমেগা টি প্লাস ডেল। এটাই হচ্ছে দশা। ঠিক আছে, এই জিনিসটা আমরা বলবো দশা। তাহলে আমাদের যদি কখনো বলে দশা নির্ণয় করো, তাহলে ওমেগা টি প্লাস ডেল বের করবো আমরা। আর যদি বলে আদি দশা নির্ণয় করো তাহলে ডেল বের করবো। তাহলে দশা, আদি দশা, এই ব্যাপারগুলো আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন এই জিনিসগুলো নিয়ে তোমরা ভাববা। আর নেক্সট ক্লাসে আমরা সরলছন্দিতে স্পন্দনের এই যে সরণের সমীকরণ যেটা আমরা শিখছি, সরণের সমীকরণ এই যে এটা, এই সরণের সমীকরণটা থেকে কিভাবে বেগ, কিভাবে ত্বরণ, কিভাবে শক্তি ইত্যাদি ইত্যাদি বের করা যায় সেই জিনিসগুলো দেখব। আর এখানে আমি এই যে ব্যাপারটা, এই যে চরকার যে ব্যাপারটা আমি বললাম, এর কয়েকটা অ্যানিমেশন একটু দেখাবো। অ্যানিমেশন দেখালে আরও একটু ভালো করে তোমরা ফিল করতে পারবা। আমি তো চিত্র এঁকে দেখাইছি, চিত্র এঁকে যেভাবে দেখাইছি এভাবে দেখাইলে আসলে অ্যানিমেশনের দরকারও পড়ে না। ঠিক আছে, তুমি জাস্ট একটু তোমার যদি ইমাজিনেশন পাওয়ারটা ভালো থাকে, তুমি যদি একটু চোখ বন্ধ করে কল্পনা করতে পারো। ফিজিক্স শেখার একটা মূল পূর্ব শর্ত হচ্ছে ইমাজিনেশন পাওয়ারটা ভালো হওয়া। চোখ বন্ধ করলেই ভাবতে হবে যে চোখের সামনে সব কিছু ঘটনা ঘটতেছে, চোখের সামনে একটা স্প্রিং অসিলেট করতেছে, চোখের সামনে একটা চরকি ঘুরতেছে। ঠিক আছে, এই চোখের সামনে এই জিনিসগুলো হচ্ছে, এটা চোখ বন্ধ করে তোমার ভাবতে হবে, তাহলে তুমি ফিজিক্সটাকে ভালোবাসতে শিখবা। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।